কুয়াশা। সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশায়। আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। সঙ্গে আছি শারমিন। এবং প্রতিবারের মতন এবারও রয়েছে দুটো কাহিনী। আর প্রথম কাহিনীটি শুনবেন এখন। আজকে যে প্রথম কাহিনীটি আছে কুয়াশায়, তার নাম হচ্ছে ভূত আছে ভূত নেই। লিখেছেন প্রফুল্ল রায় আর পড়ে শোনাবে সেতু। তাহলে চলে যাচ্ছে আজকের প্রথম কাহিনীর প্রথম পর্ব শুনতে, যার নাম হচ্ছে ভূত আছে ভূত নেই। প্রথম পর্বটি এখন শুনবো, তারপরে চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতি নিয়ে পরের পর্বে, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, আর আপনার সঙ্গে আছি আমি শারমিন। কুয়াশা। এই ঘটনাটা 60 বছরেরও আগে ঘটেছিল। এখন এর অনেকটাই ভুলে গেছি। যেটুকু মনে আছে বলছি। আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের রাজ্যটি এত ছোট ছিল না। এখন থেকে প্রায় 50 বছর আগে দেশ ভাগের সঙ্গে সঙ্গে এক বাংলা দুটি বাংলা হয়ে যায়। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গের একটি ছোট গ্রামে। গ্রাম ছোট হলে কি হবে, তখন ছোট ছোট গ্রামেই হাজারে হাজারে ভূত বাস করত। আমাদের গ্রামের নাম ছিল রতনদিয়া। ওই গ্রামে ভূতদের দমিয়ে রাখার জন্য অন্তত 12 জন গুণিন ছিলেন। ফলে ভূত প্রচুর থাকলেও তারা অত্যাচার করতে ভয় পেত। গুণিনরা দুষ্ট আর বদমাশ ভূতদের কঠোর শাস্তি দিতেন। কোনো কোনো গুণিন ভূতদের ঝি চাকর দারোয়ান করে রাখতেন। খুব লজ্জার কথা হলেও দু একজন গুণিন পেতনিদের দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করানোর কাজও করতেন। এছাড়া রান্নার কাজও করিয়ে নিতেন। এটা গুণিনদের করার কথা নয়। যাই হোক, এক একজন ছোট গুণিন 16টা করে ভূত পেতনিকে বেগার খাটাতে পারতেন। আর বড় বড় গুণিনরা কেউ 32, কেউ 64টা করে ভূত রাখতেন বেগার খাটানোর জন্য। হিন্দু মুসলমান দু রকম ভূতই গ্রামের বাইরে একটা পোড়ো বাড়ি দখল করে নিয়ে থাকত। শোনা যায় এই ভূতদের মধ্যে দুজন খ্রিস্টান সাহেব ডাক্তারও ছিলেন। মোটামুটি ব্যাপারটা এই যে ভূত বেশি থাকলেও গুণিনদের ভয়ে তারা সভ্যভব্য হয়েই থাকত। আমরাও নিশ্চিন্ত মনে গ্রামে থাকতাম। প্রচুর ভূত আশেপাশে থাকলেও আমরা ভয়ঙ্কর ভূতদের পাল্লায় কখনো পড়িনি। ভয়টা কিন্তু ছিলই। তাছাড়া সব ভূত সবসময় যে শান্তশিষ্ট হয়ে থাকতো তাও কিন্তু নয়। আমাদের গ্রামের এক জামাইকে পুই পুই করে বলা হয়েছিল যে সে যেন কখনো রাতের গাড়িতে গ্রামে না আসে। সে জামাই ছিল বেপরোয়া। নাম শ্রীকান্ত চাটুর্যে। বয়স 25। বিজ্ঞান পড়ে পড়ে তার ধারণা হয়েছে ভূত মানুষের মনের সৃষ্টি, ভূত বলে আসলে কিছু নেই। তা যেহেতু তাকে বারণ করা হয়েছে রাতের ট্রেনে গ্রামে না আসতে, আসলেও যেন আগে সে খবর দেয়, সেই জন্যই শ্রীকান্ত খবর না দিয়ে রাতের ট্রেনেই কলকাতা থেকে কালুখালী রেল স্টেশন নেমে বেশি সাহস দেখানোর জন্য একাই ছোট সুটকেস ঘাড়ে করে টর্চ জ্বালাতে জ্বালাতে গ্রামের পথ ধরে শ্বশুরবাড়ি চন্দনা নদীর ধারে রামহরি মুখার্জির বাড়িতে যাচ্ছিল। রাতটা ছিল আবার অমাবস্যা। অমাবস্যার রাতে ভূতদের মন কিরকম যেন চনমনে হয়ে যায়। তখন তাদের কালো রক্তে ইয়ার্কি ফাজলামো করার একটা প্রবণতা হয়। এমনিতে ভালো মানুষ ভূত অমাবস্যার রাতে হঠাৎ হয়তো হেসে উঠল খ্যাখ্যা করে। সম্পূর্ণ অকারণ হাসি, কোনো দরকার নেই তবুও হাসি। অযথা এনিয়ে বিনিয়ে কান্না, যেন কেউ ভীষণ মেরেছে কাউকে। কখনো কুকুরের ডাক, কখনো শেয়ালের ডাক, কখনো ফেউয়ের ডাক। তাছাড়া খটাস বলে একরকম বিড়াল জাতের প্রাণী ছিল, ভীষণ হিংস্র। আর ছিল বাঘডাসা। বাঘডাসাও এক ধরনের বুনো বিড়াল, অনেকটা বাঘের মতোই দেখতে। ভূতেরা বাঘডাসার ডাকও ভারী চমৎকার নকল করতে পারত। এ হচ্ছে ভূতদের একরকমের ইয়ার্কি। ডাকলে ভীতু মানুষেরা ভয় পায়, সাহসী মানুষেরাও চমকে ওঠে। ছোটরা কেঁদে বাড়ি মাথায় করে, এতেই ভূতদের আনন্দ। কোনো কোনো বাচ্চা ভয়ে না চেঁচিয়ে চুপ মেরে যায়, তাতে ভূতেরা ভারী রাগ করে। ওইসব বাড়িতে ভূতেরা ঢিলও ছোড়ে। ঢিল ছুড়লে আর সেই সঙ্গে হাউ মাউ খাউ করলে যেসব বাচ্চা ফুপিয়ে কাঁদে তারা পর্যন্ত গা গা করে চিৎকার করে। অন্য সব রাত্রে ভূতেরা গুণিনদের ভয়ে বিশেষ গোলমাল করে না, কিন্তু অমাবস্যার রাতগুলোতে ভূতদের আড্ডা ইয়ার্কির খানিকটা অনুমতি দেওয়া হয়। এটা ভূতদের অভিভাবক যারা, যেমন ব্রহ্মদৈত্য এবং বড় বংশের ভূত পেতনি, এরাও মেনে চলেন।
ফলে বিচ্ছিরি রকমের কাণ্ড বিশেষ ঘটে না। যেদিনকার কথা বলছি সেদিনটা ছিল অন্যরকম। দিন না বলে রাত্রির বলাই ভালো। দিনের বেলায় ভূতেরা ঘুমায়, আবার কেউ কেউ দিনের বেলায় মানুষ সেজে গেরস্ত বাড়িতে কাজকর্ম করে কিছু উপরি রোজগারও করতো বলে আমি শুনেছি। যাই হোক, আমি যা বলছি সেসব সত্যিই আমাদের গ্রামে ঘটেছিল, তবে আমি নিজের চোখে কিছুই দেখতে পাইনি। যখন ব্যাপারটা ঘটেছিল তখন আমি এমন ঘুমে অচেতন হয়েছিলাম যে কিছুই বুঝতে পারিনি। পরে সবই শুনেছি। রাত্রেও অনেক নাকি হইচই গোলমাল হয়েছিল, কিন্তু গোলমাল করেছিল ভূতে, কিছু আবার মানুষ। একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে রাতের কথা বলছি সেটা ছিল একটা বিশেষ রাত। ওই রাতের 3 দিন আগে থেকেই গ্রামের মানুষ যত গুণিন ছিলেন তারা 4-5 দিনের জন্য সারা বাংলা গুণিন সমাবেশে চলে যাচ্ছিলেন কলকাতার কাছে উত্তরপাড়ায়। আমাদের গ্রামে সেই বিশেষ রাতটিতেই তাই ভূতদের ছিল মহা আনন্দের দিন। বড় বড় অভিভাবক শ্রেণীর ভূত, ব্রহ্মদত্ত, এমনকি মামদোরা পর্যন্ত ভূতদের ইয়ার্কি ফাজলামও একদম পছন্দ করেন না। তাই তারাও খুব উদ্বিগ্ন এই রাতে কি হয় ভেবে। তারা সব যে যার নিজের বাড়িতে ভূত ছানাদের আর যুবক ভূতদের সাবধানও করে দিয়েছিলেন যেন সবাই শান্তশিষ্ট থাকে, বেশি ঝামেলা যেন না করে। বিশেষ করে যেসব ভূত গুণিনদের বেগার খাটে তাদের মেজাজ এমন তিরিক্ষে যে তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলা সম্ভব নয়। ইয়ার্কি ফাজলাময়ে তারা ছিল সবিশেষ পটু। যেদিনকার কথা বলছি সেদিন বড় ভূতেরও একটা মেলায় গিয়েছিলেন, ফলে ছোট ভূতদের সেদিন হয়েছিল ডাবল মজা। সন্ধ্যের ট্রেনে গ্রামের শেষ গুণিন গ্রাম ছেড়ে চলে গেলেন শেয়ালদার গাড়িতে চড়ে উত্তরপাড়ার পথে, আর বেগার খাটা ভূতের দল যেন একেবারে খেপে গেল। তারা সন্ধ্যে থেকেই শুরু করলো নানা রকম তাণ্ডব। তারা হা 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 করে কত রকম হাসলো আর চিৎকার করলো, বাড়িতে বাড়িতে ঢিল ছুড়ল। কিন্তু গ্রামের লোকেরাও খুব সাবধান হয়ে রইল। একটুও ভয় না পেয়ে তারা গুণিনদের দেওয়া নতুন পান পাতা, তাতে রক্তচন্দনে রাম রাম লেখা, সঙ্গে ঘি মাখানো সলতে দিয়ে বাড়ির চারিদিকে সাজিয়ে রেখেছিল, যার ফলে ভূতেরা কেউ বাড়িতে ঢুকতে পারল না। ভূতেরা এইসব দেখে রাগে গা গা করতে লাগলো, বিচ্ছিরি রকম সব গালাগাল করতে লাগলো মানুষের মতো গলায়। চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ করতে লাগলো যাতে মানুষেরা রেগে গিয়ে বাড়ির সীমানার বাইরে চলে আসে, তাহলে ভারী ফুর্তি করা যায় তাদের নিয়ে। কিন্তু গুণিনরা সব কথা আগেই গ্রামের সকলকে বলে যাওয়ায় একটা মানুষও বাইরে বেরোলো না। এতে কার না রাগ হয়? ভূত বলে কি ওদের অনুভূতি নেই নাকি? ওদের মধ্যে যারা অনুভূত তারা গেল সবচেয়ে রেগে। অনুভূত কি বুঝতে পারলে? একটু ভাবলেই বুঝতে পারবে। অনুভূত অর্থাৎ ছোট ভূত। অনু মানে ছোট, কেউ কেউ অবশ্য উপভূত বলে ওদেরকে। রাত্রির তখন 1টা হয়ে গেছে, অথচ একটা মানুষ হাতের কাছে পাওয়া যাচ্ছে না। এটা তাদের কাছে খুব দুঃখের ব্যাপার মনে হতে লাগলো। তারা মনের দুঃখে রাস্তার উপর নর্দমা থেকে গাদা গাদা কাদা নিয়ে এসে ছুটতে লাগলো এদিক ওদিকে, এর বাড়ি ওর বাড়ি। লোকেরা ভয় পেয়ে দরজা জানলা বন্ধ করে রইল। ভূতেরা দারুণ চিৎকার করে গান গাইতে লাগলো। একবার বেরিয়ে আয় না বাবুরা তোদের খাই, বিবিরা আয় না বাইরে আমরা তোদের খাই। সকলে ভয়ে দরজা জানলা আর খোলে না, গরমে অস্থির হয়। ছোটরা ভয় পেয়ে কেঁদে ওঠে, আর তাই শুনে ভূতদের বাদরামি আরো বাড়তে থাকে। কিন্তু ওদের তাতে সুখ নেই। মানুষদের ধরে নানান রকম বিভৎস কাণ্ড কারখানা না করলে অনুভূত মানে ছোট ভূতদের ফুর্তি ঠিক জমে না। তো তারা আস্ত মানুষ হাতে না পেয়ে বড়ই কষ্টে ছিল। এমন সময় রাতের ট্রেনটা কালুখালী স্টেশনে এসে থামলো, আর 12 লোক ট্রেন থেকে নেমে যে যার বাড়ির দিকে চলল। ভূতের দল লক্ষ্য করলো ওদের মধ্যে সকলেই চেনা লোক। অনেকেই ভূতদের কেউ কাকু, কেউ বা পিসে মশাই। ওদের ভয় দেখিয়ে অত সুখ নেই। একজন অপরিচিত লোক পেলে তাদের সবচেয়ে ভালো লাগতো। এমন সময় দেখা গেল শ্রীকান্ত চাটুর্যে হাতে সুটকেস, কখনো কাঁধে তুলে নিচ্ছে, অন্য হাতে টর্চ জেলে দিব্যি হনহনিয়ে আসছে। হঠাৎ দেখা গেল শ্রীকান্ত চাটুর্যের হাতের টর্চটা তিরিং করে লাফিয়ে উঠল অন্তত 10 মিটার। আবারও টর্চটা বাই করে বেঁকে গিয়ে রাস্তার ধারের একটা তাল গাছে ক্রমাগত পাক খেতে লাগলো। এই অসম্ভব কাণ্ড এত অকস্মাৎ ঘটে গেল যে শ্রীকান্ত প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর মনটাকে একটু সুস্থির করার চেষ্টা করলো। মনে মনে ভাবল,
এর নিশ্চয়ই একটা সঙ্গত কারণ আছে। জগতে তো অসম্ভব কত কাণ্ডই ঘটে, কিন্তু সেগুলোর কোনো না কোনো ব্যাখ্যা তো আছেই, বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেখানে চট করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, সেখানে আরো ভালো করে দেখতে হয়। অলৌকিক বলে তো কিছু হয় না, যা হয় তা আপাত দৃষ্টিতে যতই আজগুবি এবং অস্বাভাবিক মনে হোক না কেন, কোনোটাই অলৌকিক নয়। ভাবতে ভাবতে টর্চটা উঠে গেল তালগাছের মাথায়। সেখানে কিছুক্ষণ ঘুরপাক খেয়ে শো করে নিচে নেমে এসে রাস্তার উপর ধেই ধেই নাচতে লাগলো। না, এর তো কোনো মাথামুন্ডু বোঝা যাচ্ছে না। শ্রীকান্ত চাটুর্যের মনটা দুর্বল হতে শুরু করেছে। হঠাৎ তার কানের কাছে স্পষ্ট একটা খোনা খোনা কণ্ঠস্বর শুনতে পেল। ওরে শ্রীকান্ত, এইভাবে কত অন্ধকার সেকে কবে, জমাট কালোর রাজ্যে আমরা তুলে নেব তোর গায়ের চামড়া। তারপর খি খি করা হাসি। সে হাসি শুনলে হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। শ্রীকান্ত কিন্তু সামলে নিল, কিন্তু তারপর ফের শুরু হলো আর এক বিচ্ছিরি কড়াচ্ছেঁড়া কণ্ঠের গান। শ্বশুর বাড়িতে তুই এসেছিস রে চাটুর্য শ্রীকান্ত, জামাই আদরে রাখবো তোকে একখান গান তো। শ্রীকান্ত নিজেও মাঝে মধ্যে কবিতা লিখে থাকে। সে দেখল একবার পাছে বলছে তুই এসেছিস, আবার বলছে গান তো। এর সংশোধন দরকার। শ্রীকান্ত নিজে এই অদ্ভুত অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে গাইল, ওরে তোরা সব অশিক্ষিত, নেই কো তোদের শিক্ষা, গান বানানো নয়কো সহজ, নিতে হবে রে দীক্ষা। এবারে কোনো প্রতিক্রিয়া নেই, খানিকক্ষণ সব চুপ। এদিকে ঝিঝির দল ডাকছে, দূরে ব্যাঙেরাও ঘ্যাঁ ঘ্যাঁ এমন করছে। পেঁচারাও সুযোগ বুঝে বেশ মজাসে গান গাইছে। সে কি গান, কানের পোকারাও পর্যন্ত কান থেকে বেরিয়ে এসে কাঁধের উপর বসে নাচতে শুরু করেছে। এ তো এক মহা মুশকিল হলো। শ্রীকান্ত কিন্তু ভয় পেল না। সে দৃঢ়ভাবে নিজের মনকে শক্ত করে রাখল। কিন্তু একটু পরেই ভূতদের দল ওর হাত থেকে ছোট সুটকেসটা নিয়ে তার ডালাটা খুলে ফেলল। অন্ধকারেও শ্রীকান্ত বুঝতে পারল সুটকেস খুলে তারা তছনছ করছে। সে এও বুঝতে পারল তার শ্বশুরবাড়ির জন্য অনেক কষ্টে সংগ্রহ করা বিখ্যাত এক মিষ্টিওয়ালার কাছ থেকে আনা কড়া পাকের সন্দেশগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। তার জামা টামা, টুথপেস্ট, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, তোয়ালে, এসবও সব ছত্রখান হয়ে গেল। শ্রীকান্ত ভাবল এমন তো হওয়ার কথা নয়, সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। স্বপ্নে তো কত রকম বিদঘুটে জিনিস দেখা যায়, এ বোধ হয় সেই রকম একটা কিছু হবে। কিন্তু সবটা তো স্বপ্ন নয়। সে বেশ বুঝতে পারল কিছু একটা ব্যাপার ঘটছে যা স্বাভাবিক নয়। এরপর চারিদিকে কচমচ খচমচ আওয়াজ হতে লাগলো। সর্বনাশ! মনে হলো যেন কড়া পাকের সন্দেশগুলো কেউ কচর মচর করে খাচ্ছে। এদিকে তার টর্চটা, যেটা এতক্ষণ এদিক ওদিক ঘুরছিল, সেটাও স্থির হয়ে পড়ে আছে রাস্তায়। সে আলোতে কতই বা দেখা যায়, কিন্তু ওইটুকু আলোতে সে দেখল তার সুটকেসটা খোলা, আর তার সব জিনিস কোথায় যে সব হাওয়া হয়ে গেছে। তার কান্না পেতে লাগলো। সে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, ডাকাত ডাকাত! কিন্তু তার চিৎকার করাই সার হলো। কে আসবে তাকে সাহায্য করতে? রতন দিয়ে গ্রাম তখন চ্যাংড়া ভূতদের কবজায়। ভূতদের তখন সন্দেশ খাওয়া শেষ হয়ে গেছে। তারা বলল, ডাকাত তুই কাকে বলছিস ধূর্ত? মজাটা দেখবি হয়ে উঠি যদি মূর্ত। এলি কোথা থেকে, কোন দেশ থেকে, কোন দেশে? খুশি হলু মোরা তোর আনা কড়াপাক সন্দেশে। মারিব না তোরে, ধরিব না তোরে, কেবল তুলিব শূন্যে, ধপাস করিয়া ফেলিব মাটিতে, মারিব বাপের পুণ্যে। ওরে বাবা! এই যে সত্যি তাকে কারা যেন ধরে শূন্যে লোফালুফি করতে লাগলো। সে একবার কাদের ডান্ডা হাতে পড়ে যায়, আবার অন্য কারা ডান্ডা তুলে লুফে নেয়। এ তো সাংঘাতিক খেলা এদের। ভূত তাহলে সত্যিই আছে, সত্যিই আছে। সে ভয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, বাঁচাও বাঁচাও! ওরে বাবারে, মরে গেলাম রে, মেরে ফেললো রে, বাঁচাও
বাঁচাও। এইরকম কতক্ষণ চললো সে শ্রীকান্তের খেয়াল নেই। হঠাৎ এক সময় তার মনে হলো ভূতদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। তারা তাকে প্রায় আকাশ সমান উঁচু থেকে ছেড়ে দিল, আর শ্রীকান্ত মাটিতে পড়তে লাগলো। এবার আর রক্ষা নেই। শ্রীকান্ত এত বিপদেও রাম নাম করেনি, করলেও কি হতো কে জানে। আজকালকার ছোকরা ভূতেরা রাম নামের তোয়াক্কা করে না। শ্রীকান্ত পড়তে লাগলো। এর মধ্যে সে শুনতে পেল ইংরেজিতে কারা সব কথা বলছে, তাদেরও না কিশোর। বুঝতে না বুঝতে সে মাটির উপর আছড়ে পড়ল। সে বুঝতে পারল যে তার হাড়টা সব ভেঙে গেল। পরে তার আর জ্ঞানই রইল না। কুয়াশা। একটু একটু জ্ঞান হলে সে দেখতে পেল যে সে একটা চমৎকার ঘরে শুয়ে আছে। আশেপাশে অনেকগুলো খাট, প্রত্যেক খাটের উপর গদির বিছানা। শ্রীকান্ত বুঝল সে কোনো হাসপাতালে শুয়ে আছে, ভালো হাসপাতাল। শ্রীকান্ত এরকম হাসপাতাল দেখেছে। সে দেখতে পেল সাদা রঙের ইউনিফর্ম পরা নার্সরা ঘুরে বেড়াচ্ছে। তারা আবার মেম সাহেব। শ্রীকান্ত একটুখানি নাড়াচাড়া করতেই একটি নার্স এসে বলল, গুড মর্নিং স্যার। শ্রীকান্ত ইংরেজি জানতো মোটামুটি। সে বলল, গুড মর্নিং মিস। এমন সময় একজন মোটা সোটা লম্বা চেহারার সাহেব ডাক্তার এসে তার কাছে একটা ছোট টুল নিয়ে বসলেন। বললেন, কেমন বোধ করছো তুমি? শ্রীকান্ত বলল, ভালোই তো মনে হচ্ছে, তবে গায়ে বেশ ব্যথা, মাথাতেও খুব ব্যথা। ডাক্তার বললেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তুমি কোন দেশের লোক? তোমাকে মেরেছিলই বা কারা? শ্রীকান্ত বলল, কোন দেশের লোক মানে? আমি এদেশেরই লোক। ডাক্তার বললেন, এদেশের কোথায় তোমার বাড়ি? শ্রীকান্ত বলল, কলকাতা আমার বাসস্থান। ডাক্তার বললেন, এই দেশটা হচ্ছে ইংল্যান্ড। তুমি লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে রয়েছ। তাছাড়া অনেকগুলো অদ্ভুত ব্যাপার হয়েছে। কেউ তোমার নাম জানে না, কিছুই না। তোমাকে কেউ ভর্তিও করায়নি এই হসপিটালে। একদিন রাত্রে হঠাৎ তোমাকে বিছানায় দেখে সকলে অবাক হয়ে যায়। সেও আজ প্রায় দিন 10 হয়ে গেল। তোমার জ্ঞান ছিল না, তোমার হাড়টা সব ভাঙা ছিল, কিন্তু কারা সব জোড়া দিয়েছিল, তারপর তারা এখানে এনে ফেলে গিয়েছিল। এই কাজ কারা করেছিল তুমি কি বলতে পারবে? শ্রীকান্তর মাথাটা এবার ঘুরে উঠল। এই কি কথা, সে এখন লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে? অসম্ভব। সে আর ভাবতে পারল না, কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সাহেব ডাক্তার বললেন, না, এর সঙ্গে অত কথা বলা বোধ হয় ঠিক হয়নি। পরে ভালো করে ভেবেচিন্তে কথা বলতে হবে। কলকাতার লোক বলছে, নামটাও তো জানা যাচ্ছে না, তাহলে কলকাতা একটা খবর পাঠিয়ে দেওয়া যেত। যাই হোক, এরপর জ্ঞান হলে ওর নাম আর ঠিকানাটা জোগাড় করতে হবে। ডাক্তার নার্সকে কথাগুলো বলে ভ্রু কুচকে কি ভাবতে ভাবতে বেরিয়ে গেলেন। ডাক্তারের নাম রিচার্ড রবিনসন। শ্রীকান্তকে চেয়ারিং ক্রস হাসপাতালের রোগীদের জন্য নির্দিষ্ট করা খালি একটা খাটে পড়ে থাকতে দেখেন নাইট ডিউটির একজন সিনিয়র নার্স। রোগীর না ছিল পরিচয়, না ছিল কোনো রিপোর্টার। প্রথমে তিনি ভেবেছিলেন বোধহয় কোনো ইন্ডিয়ান উটকো লোক থাকবার জায়গার অভাবে লুকিয়ে হাসপাতালে ঢুকেছে। পরে পরীক্ষা করে দেখেন লোকটি সারা গায়ে নানা রকম আঘাতের চিহ্ন। লোকটি সম্পূর্ণ অজ্ঞান। তারপর নানা কৌশলে তার এক্স-রে করে দেখা যায় তার অসংখ্য হাড় ভাঙা, তবে সেগুলো সেট করা হয়েছে ঠিকভাবেই। এটা ভারী আশ্চর্যজনক ব্যাপার বলে তাদের মনে হলো। চামড়া না কেটে বাইরে থেকে এমনভাবে হাড় জোড়া দেওয়া সম্পূর্ণ অসম্ভব। বিশেষ করে যেসব হাড় ভেঙে ছোট ছোট টুকরো হয়ে গেছে, সেগুলোকেও বাইরে থেকে সেট করা যায় না। এই নিয়ে চারিদিকে হইচই পড়ে গেল। শ্রীকান্তকে বিশেষ রোগী হিসেবে চিহ্নিত করা হয় এবং তার জন্য একটা মেডিকেল টিমও গঠন করা হয়। অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পর যে চিকিৎসার ব্যবস্থা করা হয় তাতে সে দ্রুত সেরে উঠতে থাকে। 2 দিন আগে তাকে অজ্ঞান অবস্থাতেই দাঁড় করানো হয়। খবরের কাগজের লোকেরাও এই বিস্ময়কর রোগীকে নিয়ে যথেষ্ট কৌতূহল দেখায়, কিন্তু লোকটির পরিচয় কেউই বার করতে পারছে না। কলকাতায় বাড়ি এটা শুনে কলকাতায় খোঁজও করেছিল পুলিশ,
কিন্তু পুলিশ উপর উপর খোঁজ খবর নিয়ে জানিয়েছিল তারা ঠিক ধরতে পারছে না। লোকটির নাম জানলেও একটা চেষ্টা করা যেত। কলকাতা থেকে রোজ কম লোক তো নিরুদ্দেশ হয় না। এরপর চলতে লাগলো অপেক্ষা আর চিকিৎসা। আস্তে আস্তে শ্রীকান্ত প্রায় সম্পূর্ণই সুস্থ হয়ে উঠল, কিন্তু অসুবিধে তারও ছিল। সে তার নিজের নামটাই আর মনে আনতে পারল না। সে কেবলই বলতো আমার বাড়ি কলকাতা, ব্যাস। এইভাবে চলল আরো 2 মাস। রোগী সম্পূর্ণ সুস্থ। এক্স রে করে দেখা হয়েছে তার হাড়গুলো সবই বেমালুম জুড়ে গেছে। চামড়ায় যেসব কাটাছোড়ার দাগ ছিল সেগুলো মেলালো না, তবে অনেকটা স্বাভাবিক হয়ে গেল। এখন হাসপাতাল কর্তৃপক্ষের সমস্যা হলো একজন সুস্থ সবল লোককে কোথায় পাঠানো হবে। হাসপাতালে রাখা চলবে না একেবারেই। সুস্থ লোককে হাসপাতালে রাখা যায় না। মানসিক রোগের হাসপাতালে পাঠানো হয়তো যায়, তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করা যায়। শ্রীকান্ত নিজেও কেমন যেন হয়ে পড়ল। তার নাম কি সে নিজেই জানে না। সে কেবল জানে তার বাড়ি কলকাতা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে স্থির করলেন ওকে জাহাজে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ওকে নিয়ে গাড়িতে করে কলকাতার রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরিয়ে আনলে হয়তো ওর স্মৃতি আবার ফিরেও আসতে পারে। অনেক টাকারও দরকার। সে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। সব ব্যবস্থা পাকা। সেদিন সকালে ট্রেনে টিলবেরি ডকে যাওয়ার কথা। তার সঙ্গে একজন যাবে। আর আগের রাতে হলো এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ রাত 2টো নাগাদ কর্তব্যরত নার্স শ্রীকান্তর বেডে এসে দেখল রোগী উধাও। খোঁজ খোঁজ, রোগী কোথাও নেই। ভারী আশ্চর্য ব্যাপার। হাসপাতালের দরজা বন্ধ, মেইন গেট বন্ধ। তাহলে রোগী গেল কোথায়? চাঞ্চল্য পড়ে গেল চারিদিকে। পুলিশ নানান সম্ভাব্য এবং অসম্ভাব্য অনেক জায়গায় খুঁজেও তার কোনো চিহ্ন পেল না। রতনদিয়ায় একটা আশ্চর্য ঘটনা ঘটল এর পরেই। শ্রীকান্তকে পাওয়া গেল তার শ্বশুরবাড়ির একটা ঘরের মধ্যে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায়। শ্রীকান্তকে ওখানে ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে ফের চাঞ্চল্য। সমস্ত গ্রাম দেখতে এলো শ্রীকান্তকে। কালুখালী স্টেশন থেকে তাকে নামতে দেখেছে কয়েকজন, সেই 3 মাস আগের বিচ্ছিরি ওই রাত্রে। তারপর পাওয়া গেছে তার ভাঙা সুটকেস আর ছড়ানো সব জিনিসপত্র, রক্তের ছাপ, ধস্তাধস্তির চিহ্ন। কেবল মানুষটাই হয়ে গেল নিরুদ্দেশ। সর্বত্র নেমে এসেছিল শোকের কুয়াশা। তারপর দিনের পর দিন গেল, অথচ শ্রীকান্তর হদিস পাওয়া গেল না। তখন সকলে ধরেই নিল শ্রীকান্তকে ভূতে খেয়েছে, কেননা সে রাত্রে ভূতদের নানা চিৎকার আর হল্লা শোনা গিয়েছিল। ভূতদের বিচ্ছিরি সব ছড়াও শুনেছিলেন সব মানুষ। গুণিনরা ফিরে এসে গ্রামের সব ভূতদের জেরা করেও কোনো সদুত্তর পায়নি। সকলে এক বাক্যে বলেছে, জানি না। সত্যি বললে মহাশাস্তির বন্দোবস্ত হতো ঠিকই, তাই যারা ছোট তারা ভয়ে কবুল করেনি। একটা সত্যি কথা ছোট ভূতেরা সকলে বলেছে, তারা শ্রীকান্তকে দেখেছে কিন্তু কেউ মারেনি। এটা হতেই পারে তারা কেবল তাকে নিয়ে একটু লোফালুফি করেছিল, মারেনি। কিল না, ঘুষি না, লাঠির আঘাত না, কেবল উঁচু থেকে একবার ধপ করে ফেলে দিয়েছিল। সেটাকে মারা কি বলা যায়? তাছাড়া একটা ব্যাপার তারা বুঝতেও পারেনি, হঠাৎ কোত্থেকে একদল সাদা ধরনের ভূত, সঙ্গে একটু যেন নীল নীল ভাব, এসে মাস্তানি করে তাদের হটিয়ে দিয়েছিল। আর মানুষটাকে কোথায় হা করে দিয়েছিল কেমন করে যেন। ছোকরা ভূতদের ধারণা ওই অদ্ভুত ভূতেরা লোকটিকে পুরোপুরি খেয়ে নিয়েছে, কিন্তু সে কথা তারা কাউকে বলেনি। বড় ভূতেরা ছোকরা ভূতদের আর বেশি ঘাটাননি। বড় বড় ভূতরাও সেদিন গ্রামে ছিলেন না, সেজন্য ছোকরা ভূতদের জঘন্য সব কীর্তিকলাপ দেখতে পাননি। পরে আন্দাজ করেছিলেন, কিন্তু এ নিয়ে বেশি কিছু ঘাটাননি। এদিকে আর একটা ব্যাপার ঘটেছিল। শ্রীকান্ত চাটুর্যের সব ঘটনা প্রকাশ হবার পর তাকে নানাভাবে সম্মানিত করা হয়। ওর শ্বশুরবাড়িতে একটা বড় উৎসব হয়, গ্রামের প্রথম বিলাত ফেরত জামাই বলে। তার আগে ওই গ্রামের কোনো জামাই বিলেত যায়নি। আর ওই বিলাত ফেরত হবার জন্যই তাকে বেশ বড় রকমের একটা কাজও দেওয়া হলো। শ্রীকান্ত ছিল একজন সামান্য কেরানি। মাসে মাইনে ছিল 45 টাকা। বড় পদে প্রতিষ্ঠিত করার পর তার মাইনে বেড়ে হলো 210 টাকা। হবে না বিলাত ফেরত যে। তা ওই সময় বিলাত ফেরতদের ওই রকমই সম্মান ছিল। আর এখন সে গ্রামই বা কোথায়, আর ভূতেরাই বা কোথায়। কুয়াশা কুয়াশা কুয়াশা।
এতক্ষণ শুনলেন আজকের প্রথম কাহিনী কুয়াশায়, যার নাম ছিল ভূত আছে ভূত নেই, প্রফুল্ল রায়ের লেখা। আর গল্পটি পড়ে শোনালো এতক্ষণ সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনী অর্থাৎ দ্বিতীয় কাহিনীতে চলে যাবার। আজকের কাহিনী লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি। আজকের কাহিনীর নাম উইকেন্ড। আর এখন শুনবেন কাহিনীটির প্রথম পর্ব। তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM এ। আর আপনার সাথে আছি শারমিন। কুয়াশা 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 আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বাক্যটির মর্মার্থ প্রত্যেকেই জীবনে একবার না একবার অনুধাবন করবেই। প্রত্যেকটা মানুষেরই অনেক অনেক চাওয়া থাকে, কিন্তু সব চাওয়া যদি চাওয়া মাত্রই পূর্ণ হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু তা কি আদৌ সম্ভব? তবে ব্যক্তিগতভাবে আমার কেন যেন মনে হয় মানুষের সব ইচ্ছাই সত্যি হয়, কিন্তু যখন সত্যি হয় তখন সেই ইচ্ছাটার দাম আর আগের মতো থাকে না। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, যেই নিয়ম লঙ্ঘন করার সাধ্য কারণ নেই। যাই হোক, নীতিকথার ফুলঝুরি আপাতত এখানেই শেষ করি, কারণ সব লৌকিক অলৌকিকতার ঊর্ধ্বে একটি নতুন রহস্য ঘেরা গল্প নিয়ে শুরু হচ্ছে আজকের কুয়াশা। তুই এখনো এত আপসেট কেন বলতো? তোর কাছ থেকে না এরকম কিছু আমি আশাই করতে পারি না। আরে কোথায় আমি আপসেট? বললেই হলো, আমি মোটেও আপসেট না। শোন ঈশিতা, আমার সাথে না অন্তত নাটক করিস না। তুই পুরা দুনিয়ার চোখে অনেক স্ট্রং, কিন্তু তোর মনের মধ্যে কি চলছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। ইফতির মতো একটা জানোয়ারকে তুই এখনো ভুলতেই পারছিস না? আশ্চর্য। নাইলা, ওকে আমি ঠিকই ভুলে যেতাম যদি ও ভালোভাবে সম্পর্কটা এন্ডিং টানতো। এতদিন ধরে আমার সাথে প্রেম করলো আর আর আমাকে ভূগোল বুঝিয়ে বেড়ালো যে বাসায় রাজি হচ্ছে না, মিডিয়ায় কাজ করা মেয়ের সাথে বিয়ে দিবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলি সবই মিথ্যা বলেছিল ও আমার সাথে। আমি ভাবতেই পারছি না যে এইভাবে আমাকে কেউ ডিচ করলো। ওফ, আমাকে! তার মানে তুই কি বলতে চাচ্ছিস? ইমোশনালি তুই ওর কথা ভাবছিস না? না, যেদিন সব সত্যিগুলো আমার সামনে চলে এসেছে আমার ইমোশনগুলো গায়েব হয়ে গিয়েছে। সত্যি কথা একেবারে। ঈশিতা, তুই বোধহয় জানিস না ইফতির বিয়ের ব্যাপারে। ইফতির বিয়ে মানে? ওয়েট ওয়েট ওয়েট, ঝেড়ে কাশ তো। না মানে ইফতির তো বিয়ে ঠিক হয়েছে নেক্সট মে মাসের 13-এ। ফেসবুকে একটা ইভেন্টও তো খুলেছে। তুই জানিস না, আসলে তোকে তো ব্লক করে দিয়েছে, তাই বাদ বাকি সবাই জানে। এই খবরটার আশাতেই ছিলাম। তো কাকে বিয়ে করছে জনাব? দাঁড়া, আমি ফেসবুক থেকে বের করে দেখাচ্ছি। আচ্ছা, 1 মিনিট, তুই শিওর দেখবি? হ্যাঁ দেখবো, দেখা না আমার আবার কি হবে? আমি তো মেয়েটার কথা ভাবছি। হায় রে, একটা মেয়ের বুঝি কপাল পুড়ল। ওকে, মেয়েটার নাম হলো অরিন। এই যে দেখ ছবি, দেখ কেমন একসাথে ঢলাঢলি করে ছবি তুলেছে। মেয়েটাকে তো আমি চিনি, ওর অফিসেই কাজ করে, অনেক জুনিয়র। আরে এই মেয়েটাকে নিয়ে তো ইফতির সাথে আমার বেশ কয়েকবার গন্ডগোল হয়েছে। ও মাই গড, সে সময় কি বলতো জানিস? সে সময় বলতো, তুমি কি এসব আজে বাজে চিন্তা করো, ও তো একটা বাচ্চা মেয়ে, ছি তুমি এত মিন। এইবার বল, কে মিন? বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে এখন তার আর বাচ্চে না। আচ্ছা আচ্ছা, এসব নিয়ে তুই আর ভাবিস না তো, অনেক হয়েছে। তুই বরং এবার একটু কাজে মন দে, নিজের দিকেও একটু তাকা, নিজের কথাও ভাব। হ্যাঁ সেটাই। আচ্ছা নাইলা, চল না আমরা দুজনে মিলে কোথাও থেকে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসি, তারপর না হলে আবার কাজ শুরু করা যাবে। আর আমি এই বাসাটাও পাল্টাতে চাই, কিন্তু তার আগে একটু চেঞ্জের দরকার, না হলে মানসিকভাবে শান্তি পাবো না রে। ওকে ঠিক আছে, কোথায় যেতে চাস বল, আমি আছি তোর সাথে।
বেশি দূরে কোথাও যাব না, এই ধর ঢাকার আশেপাশে কোথাও কোন একটা রিসোর্টে। কিন্তু এইসব রিসোর্টে দুজন মিলে গেলে তো মজা পাবো না রে। আশেপাশে ঘোরার তেমন কোনো জায়গাও থাকে না, বরঞ্চ দলবল নিয়ে গেলে আড্ডা টাড্ডা দিয়ে সময় কাটানো যায়। আরে না, আড্ডা দেয়া বা ঘোরাটা তো মুখ্য না। আমি একটু দূরে কোথাও গিয়ে কয়েকটা দিনের জন্য একটু শান্তিতে ঘুমাতে চাই, ব্যাস। আর আড্ডার জন্য আমার তোকে হলেই চলবে রে, আর কাউকে লাগবে না, প্লিজ। ওকে বাবা, ওকে, ঠিক আছে। তুই তাহলে সব ব্যবস্থা কর, আমি অফিসের কাজ গুছিয়ে ছুটি নিয়ে নিচ্ছি। তাহলে কবে বুকিং দিব? কেন, এই উইকেন্ডে? গ্রেট, থ্যাঙ্কস দোস্ত। ঈশিতা আর নাইলা দুই বান্ধবী। নাইলা একটা রিসার্চ ফার্মে অ্যানালিস্ট হিসেবে কাজ করে, আর ঈশিতা একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে নিউজ রিপোর্টার। এর মধ্যে বেশ নাম ডাক করে ফেলেছে ও। আসলে ক্রাইম রিপোর্টিং বেশি করে। এছাড়া কালচারালি ও অন্য রিপোর্টারদের থেকে অনেক এগিয়ে। সে প্রচুর সাহিত্য, উপন্যাস, ভ্রমণ কাহিনী পড়ে, সেই সাথে তো গোয়েন্দা কাহিনী আছেই। নাইলা মাঝে মাঝে দুষ্টুমি করে বলে এইসব গোয়েন্দা গল্প পড়তে পড়তেই ঈশিতা ক্রাইম রিপোর্টার হয়ে গিয়েছে। সে যাই হোক, সে চড়ুই পাখির মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানো মেয়েটাই সেই ইফতি ছেলেটার খপ্পরে পড়ে কেমন যেন ঝিমিয়ে গেছে। প্রথমে তার কথা ছিল মিডিয়ায় কাজ করা যাবে না। ঈশিতা যদিও জব ছাড়তে রাজি হয়নি, তবু আগে সেই তেজটা ওর মধ্যে আর ছিল না। সে ইফতি কিছুদিন আগে ঈশিতার সাথে চুটিয়ে প্রেম করে ওকে মুখের ওপর না বলে যেন পালিয়ে বেঁচেছে। ইফতির ক্যারেক্টার নিয়ে দুই বান্ধবীর যথেষ্ট সন্দেহ ছিল, কিছু কিছু বিষয়ে প্রমাণও পেয়েছে। কিন্তু সবকিছুর পরও ঈশিতা ব্রেকআপ করতে চাইতো না। কেন যে নাইলার কথা আগেই শুনলো না ঈশিতা? শুনলে এতটা কষ্ট পেতে হতো না ওকে। ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু মুখে প্রকাশ করবে না। কেমন যেন একটা প্রতিশোধ ভাব করে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, একটু ঘুরে আসলে হয়তো সবকিছুই সহজে ভুলতে পারবে। এই আশায় নাইলা ঈশিতাকে নিয়ে বেরিয়ে পড়লো ঢাকা থেকে 3 ঘন্টার দূরত্বে হরিদাসপুর নামে একটি জায়গায় চড়ুইভাতি রিসোর্টের উদ্দেশ্যে। যদিও এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে এই রিসোর্টে, তবু খুবই মনোমুগ্ধকর রিসোর্ট আর পিকনিক স্পট এটি। মূলত পারিবারিক ও কর্পোরেট পিকনিকের জন্য তৈরি করা হয়েছে। এখানে লেকে মাছ ধরা ও বেড়ানোর ব্যবস্থা এবং কটেজে অবকাশ যাপনের ব্যবস্থা আছে। গোধূলি, সাঁঝ ও পূর্ণিমা নামে 3টি পিকনিক স্পট আছে এখানে। প্রত্যেকটা স্পটে রয়েছে আলাদা আলাদা খেলার মাঠ ও রান্নার জায়গা। রিসোর্টের পেছন দিকে রয়েছে ঘন সবুজ জঙ্গল। যদিও ওইদিকে কেউ যায় না, প্রচুর সাপের আড্ডাখানা নাকি ওই জঙ্গলে। কিন্তু রিসোর্টের পরিবেশ খুবই নিরিবিলি। এখানে বেড়াতে এসে মন ভরে যাচ্ছে ঈশিতা আর নাইলার। নাইলা, তোর ফোনটা একটু দেখি না। ফেসবুকে লগ আউট করিস না প্লিজ। তুই সারাদিন আমার ফেসবুকে কি করিস বলতো? কেন, আমি তোর ফেসবুকে থাকলে কি সমস্যা আছে? ওখানে কি এমন কোনো গোপন জিনিস আছে যেটা আমি দেখে ফেললে সমস্যা? আরে বাবা, কি যে বলিস না, তোর মাথাটা না সত্যি পুরো গেছে। এখানে আসার পর থেকেই দেখছি তুই আমার ফেসবুক নিয়ে পড়ে আছিস, তাই জিজ্ঞেস করলাম কি করছিস বলতো। বিশেষ কিছু না, শুধু ওই অরিন মেয়েটাকে নিয়ে একটু গবেষণা করছিলাম আর কি, বুঝছিস? উফ ঈশিতা, এবার আমি সত্যি খুব বিরক্ত হচ্ছি। তোকে না বলেছি এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে? তুই এখনো এগুলো নিয়েই পড়ে আছিস। যদি তুই এই সবই করবি তো আমাকে এখানে নিয়ে এলি কেন? সিরিয়াসলি, আগে জানলে না আমি সত্যি আসতাম না। ওলে বাবা, আমার জানু ফ্রেন্ডটা রাগ করছে। শোনো বেবি, রাগ করিস না প্লিজ। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, শুনলে তুইও মজা পাবি। শুনি আগে যে কি আইডিয়া। আমি অরিনের প্রোফাইল চেক করলাম, তাতে ওর কোনো নাম্বার টাম্বার কিছুই পাইনি, আর খুবই প্রাইভেসি স্ট্রং, বুঝছিস? সো ইনবক্সও করা যাবে না, তাই আরো ঘেটে ঘুটে ওর এক কাজিনের নাম্বার আর ডিটেইল ম্যানেজ করেছি। এখন আরো কিছু জোগাড় করা যায় নাকি তাই দেখছি। ওমা, কি করবি তুই এদের নাম্বার দিয়ে? আমার কাছে ইফতির আর আমার যত সব ভিডিও, তারপরে ছবি এগুলো আছে, তার ইনবক্সের স্ক্রিনশট, এসব কিছু মিলিয়ে অরিনের ওই কাজিনের মেসেঞ্জারে পাঠিয়ে দিব। তখনই মজা টের পাবি। তাতে কি হবে? অরিন আর অরিনের বাড়ির লোকজন ওদের বিয়ে ভেঙে দেবে? অবভিয়াসলি,
এরকম ছেলের সাথে কোন সাহস একটা মেয়ের বাপ মা মেয়ের বিয়ে দিবে, আর কোন সাহস একটা মেয়ে বিয়ে করবে বল? আচ্ছা মানলাম, কিন্তু অরিন ইফতিকে বিয়ে না করলে এই যে ইফতির ভুল বুঝতে পারবে আর তোর কাছে ফিরে আসবে, এটা তুই কনফার্ম? তুই কি এটাই বলতে চাচ্ছিস? ফিরে আসুক বা না আসুক, একটা উপযুক্ত শাস্তি তো দেওয়া হবে। আর তুই কি ভেবেছিস ইফতি তোকে এমনি এমনি ছেড়ে দেবে? কিছুই বলবে না? আমি তো একটা ফেক অ্যাকাউন্ট থেকে সেই মেসেজগুলো পাঠাবো। শোন, ফেক অ্যাকাউন্ট থেকে পাঠালেও কি ইফতি বুঝতে পারবে না যে কাজটা তুই করেছিস? তুই না সত্যি পাগল হয়ে গেছিস ঈশিতা, এগুলো বাদ দে তো প্লিজ। ও থাকুক না ওর মতো, তুইও তোর মতো করে সেটেল কর। এগুলো করলে ইফতির বিয়েটা হয়তো ভেঙে ঠিকই যাবে, কিন্তু ও কিন্তু তোর কাছে আর ফিরবে না, বরং উল্টো খেপে গিয়ে তোর আরো ক্ষতি করে দিতে পারে। আমার কথা শোন না বাবু প্লিজ। ও আমার কি ক্ষতি করবে? ও কিছু করলে আমিও কি চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকবো নাকি? কি আশ্চর্য, কতদিন তোরা এভাবে প্রতিশোধের পর প্রতিশোধ নিবি বলতো? তার থেকে বরং যা কিছু হয়েছে সব ভুলে যা। ইফতির কথা একেবারেই ভুলে যাওয়ার চেষ্টা কর প্লিজ ঈশিতা। আমি না তোর কাছে কোনোদিন আর কিছু চাইবো না, তুই শুধু আমার এই কথাটা শোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তুই বরং অন্য কিছু নিয়ে বিজি হয়ে যা। তুই তো অনেকদিন কোনো স্পেশাল রিপোর্ট করিস না রে। এবার ঢাকায় ফিরেই একটা স্পেশাল রিপোর্ট কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখি তাই করতে হবে। ঈশিতাকে নিয়ে সারাক্ষণই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় নাইলাকে। কখন যে কি করে বসে ওর মতিগতি বোঝা মুশকিল। ভালোবেসে কষ্ট নাইলাও পেয়েছে, তাই বলে এরকম উদ্ভট আচরণ তো কোনোদিন করেনি সে। আসার আগে বলল এখানে এসে নাকি ও শান্তিতে ঘুমাবে। কিসের ঘুম? আসার পর থেকে নিজের মোবাইল বাদ দিয়ে নাইলার ফোন নিয়ে পড়ে আছে। নাইলার সাথেও ঠিক মতো কথা বলছে না। নাইলা একটু ভুলিয়ে ভালিয়ে গল্প করবার চেষ্টা করলে হু হা জবাব দিয়ে শেষ করে দিচ্ছে। সেদিন অনেক কসম টসম খাওয়ানোর পর মোবাইল হাত থেকে রেখেছে ঠিকই, কিন্তু এখন সারাটা দিন রোদে রোদে রিসোর্টের ভেতর ঘুরে বেড়াচ্ছে। 70 একরের বেশি জায়গার উপর এই রিসোর্ট। এত বড় রিসোর্টে কোথায় কোথায় কতবার করে খুঁজে বেড়াবে নাইলা ঈশিতাকে? বেরোনোর সময় বলেও বের হয় না, ফোন দিলে ফোন কেটে দেয়। আধা ঘন্টা পর কোত্থেকে ঘুরতে ঘুরতে ঘেমে নিয়ে হাজির হয়। কিছু বললে বাচ্চাদের মতো হাসে। পাগল টাগল হয়ে যাচ্ছি নাকি কে জানে। ক্লান্ত হয়ে উঠেছে নাইলা। ঈশিতা তুই কি করছিস রে? কি রে, ল্যাপটপটা বন্ধ করে দিলি কেন আমাকে দেখে? দারুণ একটা ক্লু পেয়েছি রে, একটা পুরো উড়াধুরা আইডিয়া, একদম ফাটিয়ে ফেলবো, তুই দেখিস। ওফ আল্লাহ, আবার কি বুদ্ধি পাকিয়েছিস তুই? বল তো ঠিক করে কিসের ক্লু? একবারে কিছুই বলবো না তোকে, তোর জন্য একটা বিশাল সারপ্রাইজ ওয়েট করছে, একটুখানি ধৈর্য ধর। ঈশিতা তুই আবার ইফতির পেছনে লাগার কোনো মতলব বার করছিস না তো? আরে না রে, ওসব আমি মাথা থেকে ঝেড়েই ফেলে দিয়েছি, অন্য একটা ব্যাপার। ওমা, তাহলে কি ব্যাপার আমাকে বল। আমাকে বলতে তোর কি সমস্যা? কোনো সমস্যাই নেই, বাস তোকে একটা সারপ্রাইজ দিতে চাই। তুই প্লিজ এখন জানতে চাস না? ফাইন, রাজি হলাম, কিন্তু ইফতি রিলেটেড কিছু হলে আমি তোর সাথে আর কোনো দিনই কথা বলবো না। আরে বাবা, ইফতি রিলেটেড কিছু না তো, কিন্তু শোন, আমাদের তো কালকে সকালে বেরিয়ে পড়তে হবে। তোর সবকিছু গোছানো আছে তো? একটু বাকি আছে, ওটা সারতে 10 মিনিটের মতন লাগবে। রাতে শোবার আগে সারলেই হবে, কিন্তু রিসেপশনে ফোন দিয়ে সকালে একটা গাড়ি রেডি রাখতে বলে দে, না হলে বেরোনোর সময় ঝামেলায় পড়তে হবে। দাঁড়া, এখনই ফোন দিচ্ছি। শোন না, রিসেপশনের নাম্বারটা যেন কত? 1 2 3 না? হ্যালো, জি হ্যাঁ, নিকুঞ্জ ভিলা থেকে বলছিলাম। আচ্ছা, আমরা তো কাল 12টায় চেক আউট করবো, একটা রেন্টে কারের ব্যবস্থা করা যাবে ভাইয়া প্লিজ? মানে তাহলে আমরা ফিরবো কি করে? কালই তো আমাদের ঢাকায় ফিরতে হবে, পরশু থেকে আমাদের অফিস। হ্যাঁ, অন্য কোনো কিছুই ম্যানেজ করা পসিবল না? সিএনজি টিএনজি? আরে আশ্চর্য, আপনারা তো জানতেন যে আমরা আগামীকাল চেক আউট করবো, তাহলে ধর্মঘটের কথা আমাদেরকে আগে বলেননি কেন? তাহলে নেক্সট একদিনের জন্য চার্জ কে দেবে? আমরা তো দিব না, তাই না? আর এটা আপনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো। ঈশিতা আর মাথা গরম করিস না তো, হয়েছে তো,
আর কত? হুম, ঠিক আছে। আচ্ছা শুনুন, ধর্মঘট শেষ হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে একটা গাড়ির ব্যবস্থা করে দিবেন। রাখছি। ওয়ালাইকুম আসসালাম। যাওয়া পেছালো? আবার কি, ধর্মঘট দেওয়ার আর টাইমও পেল না। রুম চার্জ রাখবে? না, শুধু খাবারের বিলটা পে করতে বলেছে। ও, তাহলে আর সমস্যা কোথায়? আরো একদিন ফুর্তি করি, পরদিন লাগেজ নিয়ে সোজা অফিসেই চলে যাব। ভালোই হয়েছে, আরো একটা দিন সময় পাওয়া গেল। হ্যাঁ, কিছু বললি? না, চল চল লুডো খেলি। বেশ দেরি করে ঘুম ভাঙলো নায়রার। এমনিতে সে সকাল 6:30টার আগে ঘুম থেকে উঠে যায়। আজ উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেছে। গা হাত পা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে ওর, মাথাটাও ভার ভার। রাতে ইলেকট্রিসিটি ছিল না বলে ঘাম বসে হয়তো ঠান্ডা লেগে গেছে। ঈশিতাটাও হয়তো এখনো ঘুমোচ্ছে। ঈশিতার অনেক বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস। ওদিকে রাত জাগবে আর সকালে ঘুম থেকে উঠবে না। ডিউটিও করে বেশিরভাগই রাতের বেলায়। একেবারেই নাইলার উল্টো রূপ। স্বভাবের এত অমিল, তবু কেন যে এত বন্ধুত্ব ওদের, দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝে না। ফ্রেশ হয়ে রাতের কাপড় পাল্টে নাইলা গেল ঈশিতার রুমে, কিন্তু সে কোথায়? এরই মধ্যে বেরিয়ে গেছে। উফ, সত্যি মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। কিছুক্ষণ ধরে ঘরে বসে অপেক্ষা করলো নাইলা। ফোন দিল, কিন্তু ফোনও বন্ধ পাচ্ছে। না পেরে কটেজের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলো। কোথাও ঈশিতার দেখা নেই। শেষমেশ রিসোর্ট ম্যানেজারের কাছে যায় নাইলা। ম্যানেজার সাহেব, ঈশিতা কি রিসোর্ট থেকে বেরিয়েছে? ঈশিতা মানে? আপনার সাথে যে ম্যাডাম উঠেছিল উনি? আমি তো দেখিনি ম্যাডাম। একটু দাঁড়ান, আমি গেটে দাঁড়ানকে জিজ্ঞেস করছি। একটু দেখুন। আর আচ্ছা, ধর্মঘট কখন ছুটবে বলতে পারেন? ধর্মঘট? কিসের ধর্মঘট? কেন, এই এলাকায় নাকি আজ কিসের যেন ধর্মঘট, সব গাড়ি চলাচল বন্ধ। আমি তো ওই ব্যাপারে কিছু জানি না। আপনি জানেন না মানে? কাল রাত 9টা 9:30টার দিকে রিসেপশন ডিউটিতে কে ছিল? আমিই ছিলাম। আমার ডিউটি 11টা পর্যন্ত ছিল। তখন পর্যন্ত আমি তো কোনো ধর্মঘটের কথা শুনিনি। মানে কি? আপনি গার্ডকে ফোন দেন, দিয়ে দেখেন আমার ফ্রেন্ড বাইরে বেরিয়েছে কিনা। দেখছি ম্যাডাম। হ্যালো, হ্যাঁ, নিকুঞ্জ বিলার একজন ম্যাডাম কি বাইরে গিয়েছে? ও আচ্ছা, ঠিক আছে। না ম্যাডাম, ঈশিতা ম্যাডাম তো বাইরে যাননি, উনি রিসর্টের মধ্যেই আছেন। আমি লোকজনদেরকে বলে দিচ্ছি ওনাকে খুঁজে বের করতে। আপনি রুমে গিয়ে রেস্ট নিন। কিন্তু কাল আমাদেরকে ধর্মঘটের খবর কে দিল তাহলে? স্ট্রেঞ্জ। 1-1.5 ঘন্টা ধরে তুমুল খোঁজাখুঁজির পরও যখন ঈশিতাকে পাওয়া গেল না, তখন নাইলা পুলিশকে খবর দিতে চাইল। কিন্তু রিসোর্ট ম্যানেজার কিছুতেই রাজি হলো না পুলিশে খবর দিতে। তাদের রিসোর্টের রেপুটেশন খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি কত কথা। শেষে নাইলাই হরিদাসপুর থানার এসআইকে ফোন দিল। ঈশিতার বাবা মা অস্ট্রেলিয়া গেছে ওর ভাইয়ের কাছে, ওখানে সেটেল হওয়ার চেষ্টা করছেন ওনারা। সেই জন্য কি সব ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে আপাতত দেশেও ফিরতে পারবেন না। তাই এখনই ওনাদেরকে জানাতে মন সায় দিচ্ছে না নাইলার। ওদেরও তো বয়স হয়েছে, আর তাছাড়া এত দূরে থাকলে টেনশন অনেক বেশি হয়। আর একটু সময় যাক, দেখা যাক ঘটনা কোন দিকে গড়ায়। নাইলা মনে প্রাণে প্রার্থনা করছে ঈশিতা যেন কিছু না হয়। মনে হচ্ছে এক্ষুনি পাগলের মতো ঘুরতে ঘুরতে নাইলার সামনে এসে হাজির হবে। এবার নাইলা অনেক বেশি বকবে ঈশিতাকে। যতই বকা খাক, এবারও নিশ্চয়ই বাচ্চাদের মতো হেসে সবাইকে আরো বেশি বেশি বিরক্ত করবে। নাইলার ভাবনাকে থামিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে দলবল সহ হরিদাসপুর থানার এসআই এসে হাজির। কখন থেকে আপনার বান্ধবীকে পাওয়া যাচ্ছে না? আজ সকাল থেকেই। রাতে কি উনি রুমেই ছিলেন? হ্যাঁ, আমরা বেশ অনেক রাত পর্যন্ত লুডো খেলেছি, আর তারপর গল্প করে ঘুমাতে গিয়েছি। আপনারা কি একই রুমে ঘুমিয়েছিলেন? না, আমাদের কটেজে 2টা বেডরুম ছিল। আমরা সারাদিন ইনফ্যাক্ট ড্রয়িং রুমেই থাকতাম, শুধু ঘুমানোর সময় যার যার ঘরে চলে যেতাম। রাত ঠিক কয়টা পর্যন্ত আপনারা একসাথে ছিলেন? প্রায় 12:30 হবে।
ওনার জিনিসপত্র সব জায়গা মতোই কি ছিল? সব জিনিস যেমন ছিল তেমনই আছে, কিন্তু শুধু ওর মোবাইলটা সাথে নেই। এমনকি বাইরে যাবার কোনো কাপড়ও পরেনি। সকালে উঠে ওকে ঘরে পাইনি, কটেজের দরজাও বন্ধ ছিল। আমাদের আজই বেরিয়ে যাবার কথা ছিল, কিন্তু কাল রাতে ঈশিতা রিসেপশনে ফোন দেয় আর ওরা আমাদেরকে জানায় যে আজ নাকি ধর্মঘট, সব গাড়ি বন্ধ। তাই আমরা আরো একদিন থেকে যাওয়ার প্ল্যান করি। কিন্তু সকালে ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলে উনি বলেন যে এরকম কিছুই নাকি উনি জানেন না। এমনকি ঈশিতা নাকি রাতে ওনাকে ফোনও দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলছি, কিন্তু আমি না বলা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। দেখুন, আমি যে কোনো কিছু করতে রাজি আছি, আপনি শুধু ঈশিতাকে খুঁজে বের করুন প্লিজ। নাইলার সাথে কথা বলে এসআই একরাম রিসেপশনের দিকে এগিয়ে গেল। রিসেপশনের পাশে ছোট্ট একটা কাঁচ দিয়ে ঘেরা অফিস রুম। এটাই ম্যানেজারের অফিস। রিসেপশনিস্ট 3 দিন ধরে ছুটিতে থাকায় ম্যানেজারই আপাতত রিসেপশনে বসছে। এবার একরাম সাহেব ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। ম্যানেজার কেন ঈশিতাকে ধর্মঘটের কথা বলল, আবার পরে তা অস্বীকারও করলো, এটা একটা বিশাল রহস্য হয়ে দাঁড়িয়েছে। নাইলা ইনডিরেক্টলি ম্যানেজারের দিকে তার সন্দেহের আঙুল তুলেছে। কিন্তু নাইলার কথাই বা কতটুকু বিশ্বাস করা যায়? একই কটেজে থাকা সত্ত্বেও একটা মেয়ে উধাও হয়ে গেল আর আরেকজন কিছুই টের পেল না। বিষয়টা যথেষ্টই সন্দেহজনক। আপনাদের রিসেপশন থেকে ঈশিতাকে কে বলেছিল যে আজ ধর্মঘট? সত্যি স্যার, এই সময় আমি ডিউটিতে ছিলাম আর আমি রিসেপশনেই বসেছিলাম। আমাদের কাছে কোনো ফোন আসেনি স্যার। আপনাদের রিসোর্টের ভেতরে চারদিকে খুঁজে দেখেছেন তো? পুরো এরিয়াতেই তন্ন তন্ন করে খোঁজা হয়েছে স্যার, কোথাও ঈশিতা ম্যাডামকে পাওয়া যায়নি। ঠিক আছে, এবার আমার লোকেরা খুঁজবে। আপনার স্টাফদেরকে বলে দিন যেন কোঅপারেট করে। অবশ্যই করবে স্যার, আমি নিজে সবাইকে অর্ডার দিয়ে দিয়েছি। স্যার, উনি পল্লব স্যার, আমাদের রিসর্টের মালিকের ছেলে, এখানকার ইনচার্জ। স্যার, আমি মেইনলি এখানকার সবকিছু দেখাশোনা করি। আমাদের ম্যানেজার খুব সহজ সরল মানুষ। আপনার যা জানার আমাকে জিজ্ঞেস করলেই সব উত্তর পাবেন। খুব ভালো। এই, তোমরা এদের সাথে গিয়ে পুরো রিসোর্টটা সার্চ করো তো, আমি এনাদের সাথে কথা বলে আসছি। সালাম, তুমি লিড করো। আচ্ছা, আপনাদের এখানে সিসিটিভি ক্যামেরা কয়টা আছে আর কোথায় কোথায় রাখা আছে? স্যার, আমার রিসর্টটা নতুন করে রেনোভেশন করা হয়েছে, এখনো কাজ চলছে, তাই পুরো এরিয়াতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। সামনের মাসে লাগানোর কথা রয়েছে। আপাতত 2টি সিসিটিভি ক্যামেরা আছে, একটা রিসেপশনে আরেকটা গেটে। দুটো সিসিটিভি ক্যামেরার ফুটেজই আমার চাই। ঈশিতারা যেদিন চেক ইন করেছে সেদিন থেকে আজ পর্যন্ত। জি, আমি এখনই ব্যবস্থা করছি। কুয়াশা। এতক্ষণ ধরে আজকের কুয়াশার কাহিনীর প্রথম পর্ব শুনলেন। আজকের কাহিনী সংক্ষেপ হচ্ছে ঈশিতা এবং নাইলা দুই বান্ধবী। নাইলা একটি প্রাইভেট ফার্মের একজন অ্যানালিস্ট এবং ঈশিতা হচ্ছে একটা প্রাইভেট টিভি চ্যানেলের রিপোর্টার। ঈশিতার বয়ফ্রেন্ডের আগে আমরা শুনেছি কিছুদিন আগে ঈশিতার ব্রেকআপ হয়ে যাওয়ায় তার মন একদম ভালো ছিল না এবং সে তার বান্ধবী নাইলার সঙ্গে প্ল্যান করে একটি রিসোর্টে বেড়াতে যাবে এবং তারা চড়ুইভাতি নামে সেই রিসোর্টটাতে চলেও যায়। সেখান থেকে ফেরার দিন হঠাৎই ঈশিতা মিসিং হয়ে যায়। অর্থাৎ নাইলা ঘুম থেকে উঠে দেখে কোথাও ঈশিতা নেই। নাইলা পুলিশে খবর দেয়। পুলিশের সন্দেহের তালিকায় শুরুতেই থাকে ইফতি, যেহেতু ইফতির সঙ্গেই ঈশিতার ব্রেকআপ হয়েছিল। এখন দেখা যাক, আমরা দেখেছি যে অলরেডি শুরু হয়ে গেছে ইনভেস্টিগেশন, অর্থাৎ পুলিশ চলে এসেছে, ইন্সপেক্টর একরাম চলে এসেছেন তার পুরো টিম নিয়ে। তারপরে কি হবে আপনাকে একটু অপেক্ষায় থাকতে হবে, কারণ একটু পরেই শুরু হচ্ছে আজকের কুয়াশার মূল কাহিনীর দ্বিতীয় পর্ব। সঙ্গেই থাকবেন, ফিরে আসছি দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর। কুয়াশা।
এসআই একরাম আবার ফিরে আসে নাইলা ঈশিতার কটেজে। নাইলা মেয়েটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পারবে। মেয়েটি যদিও এর মধ্যে অনেক ভেঙে পড়েছে, মুখ চোখ সব শুকিয়ে গেছে একেবারে, খারাপ কিছু চিন্তা করতে পারছে না, আবার টেনশনও বেড়েই চলেছে মিনিটে মিনিটে। প্রতিটা সেকেন্ড যেন ঈশিতাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে কেউ। কিন্তু তবুও নাইলা মনে প্রাণে চাচ্ছে ঈশিতাকে যেন খুঁজে পাওয়া যায়, স্বাভাবিক সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া যায়। ঈশিতার রিসর্ট থেকে পুরোপুরি লাপাত্তা হয়ে গেল স্যার, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা? আমি ওনার ফোনের লোকেশন ট্রেস করতে পাঠিয়েছি, আর সিসিটিভি ফুটেজ কিছুক্ষণের মধ্যেই হাতে আসবে। তাতেও আমরা বেশ খানিকটা এগোতে পারবো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ মানে? মানে ঈশিতার সাথে রেষারেষি ছিল এমন কেউ কি আছে এখানে? না, সেরকম তো কেউ, না না, আছে আছে, আই মিন সেই অর্থে রেষারেষি ঠিক না, তবে ঈশিতা একজনের উপর খুব রেগেছিল, ওর এক্স বয়ফ্রেন্ড। মাসখানেক আগে ওদের ব্রেকআপ হয়, ছেলেটাই ব্রেকআপ করে। ও আসলে সেই অর্থে কমিটেড ছিল না, ঈশিতার সাথে নাটক করছিল। আপনার কি ধারণা সেই ছেলে কিছু করে থাকতে পারে? আসলে আমি ঠিক বুঝতে পারছি না স্যার, ইফতি কেন কিছু করবে? ওর তো কিছুদিন পরেই বিয়ে, ও তো ঈশিতার সাথে সব রকম ভাবে সম্পর্ক ভেঙেই দিয়েছে, ওদের দুজনের যোগাযোগের কোনো উপায়ই রাখেনি ইফতি। ও কেন কিছু করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে স্যার। আমার কেন যেন ওই ম্যানেজারকে সন্দেহ হচ্ছে, কথাবার্তার কোনোই ঠিক ঠিকানা নাই। আসুন স্যার, ফুটেজগুলো রেডি। আচ্ছা, আসছি। আপনাদের দুজনের কি পরিচয় আছে? না, সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ওনাকে তো ঠিক চিনলাম না। আচ্ছা, উনি এই রিসর্টের মালিক, ভীষণ জেন্টলম্যান, আমাদেরকে ভীষণভাবে কোঅপারেট করছেন। আমাদের রিসর্ট থেকে একজন মিসিং, এগুলো করা তো আমাদের দায়িত্ব। রিসর্ট মালিক আর ম্যানেজারের কথা শুনে তো মনে হচ্ছে না এরা এই মার্ডার সম্পর্কে কিছু জানে, বরং উল্টো তার টিমকে যথেষ্ট সাহায্য করছে নিজেদের কাজ বাদ দিয়ে। আর ঈশিতা তো একজন গেস্ট হিসেবে এখানে এসেছে, রিসর্টের কেউ কেন ওকে গুম করতে যাবে? পূর্ব পরিচিত না হলে গুম করার উদ্দেশ্য কি, স্বার্থ কি? একরাম সাহেব ভাবেন এর পেছনে ঈশিতারই পূর্ব পরিচিত কারোর হাত আছে। তবে কি সে ঈশিতার এক্স বয়ফ্রেন্ড ইফতি, যার কথা নাইলা বলেছিল? অথবা ঈশিতাই নিজে থেকে কোথাও গা ঢাকা দিয়ে পড়ে আছে, কিন্তু সেটা এবার করবে কেন? ইফতিকে শাস্তি দেওয়ার জন্য? কেন এমন করবে ঈশিতা? অন্য কোনো উপায় কি ছিল না? একটা জলদ জ্যান্ত মেয়ে রিসোর্টের মধ্যে থেকে হাওয়া হয়ে গেল, গেটে তো 24 ঘন্টা কড়া পাহারার ব্যবস্থা করা আছে। ঈশিতা বের হলে তো কারোর না কারোর দেখতে পাবার কথা, তবে কোথায় গেল ঈশিতা? হাজারটা প্রশ্ন বন বন করে ঘুরছে এসআই একরামের মাথার মধ্যে। মোবাইলটা ট্র্যাক করা গেলে অনেক দূর এগোনো যেত। আশা করা যাচ্ছে রিপোর্টটা কিছুক্ষণের মধ্যে হাতে এসে পৌঁছবে। আপাতত খুব মন দিয়ে সিসিটিভি ফুটেজটা দেখা দরকার। এ কি, রাত 11:30 থেকে 2:30 পর্যন্ত ফুটেজে সবকিছু অন্ধকার কেন? কিছুই তো দেখা যাচ্ছে না। আসলে স্যার, আমাদের এখানে প্রায় কারেন্ট থাকে না, কালো ওই সময়টাতে কারেন্ট ছিল না। এত বড় একটা রিসোর্ট, সেখানে একটা জেনারেটরের ব্যবস্থা নেই? এটা কোনো কথা? স্যার, জেনারেটর আছে, কিন্তু গতকাল তেল শেষ হয়ে গিয়েছিল। যেই ড্রামে তেল রাখা হয়, ড্রামটা লিক করে সব তেল পড়ে যাওয়াতে কাল জেনারেটর চালানো যায়নি। ঠিক যেই সময়ের ফুটেজ দরকার, ঠিক সেই সময়টাতেই ইলেকট্রিসিটি ছিল না। এত বড় রিসোর্টে মাত্র 2টো সিসিটিভি ক্যামেরা। না, আমার তো আপনাদের গতিবিধি সন্দেহজনক বলেই মনে হচ্ছে। আমারও তাই ধারণা। পল্লব সাহেবের কথা জানি না, তবে আমার মনে হচ্ছে ওই ম্যানেজারই কিছু করেছে আমার বান্ধবীর সাথে। কাল যে ইলেকট্রিসিটি ছিল না, সেটা আপনি আমাদেরকে আগে বলেননি কেন? আমার একেবারে খেয়ালই ছিল না। আর তাছাড়া ইলেকট্রিসিটি নিয়ে আমরা বেশি বদার্ডও ছিলাম না। ইলেকট্রিসিটি যাবার কিছুক্ষণ আগে আমাদের লুডো খেলা শেষ হয়ে যায়, আর তারপর আরো কিছুক্ষণ গল্প করে আমরা যার যার রুমে চলে যাই। এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না, তবুও আপনারা রুমে রুমে মোমবাতি প্রোভাইড করেননি কেন পল্লব সাহেব?
স্যার রাত তো অনেক হয়েছিল আর অনেকে ঘুমিয়েও পড়েছিল। ফোন করে কেউ না চাইলে তাকে সাধারণত আমরা বিরক্ত করি না। এই রিসোর্টে যত গেস্ট আর স্টাফ আছে প্রত্যেককে আমার কাছে আনার ব্যবস্থা করুন। আমার কিছু কথা আছে ওনাদের সাথে। হ্যাঁ বলো। হোয়াট? আচ্ছা আমি দেখছি। পল্লব সাহেব, আপনাদের রিসোর্টের পিছন দিক দিয়ে যে জঙ্গল আছে সেখানে যাবার ব্যবস্থা করুন। কিন্তু স্যার ওটা তো গহীন জঙ্গল, আর ওই জঙ্গলে তো প্রচুর সাপ ঘুরে বেড়ায়। ওখানে মানুষের যাবার মতো কোনো পরিস্থিতি নেই। স্যার জঙ্গলে কেন যেতে চাইছেন? সীতার মোবাইল ট্র্যাক করা হয়েছে আর সেটা এই রিসোর্ট থেকে 300 মিটার দূরে ওই জঙ্গলের মধ্যে ইন্ডিকেট করছে। মানে ওখানেও কিভাবে গেল? স্যার আমার কথা শুনুন, ওখানে যেতে পারবেন না আপনারা। ওখানে প্রচুর সাপের আঁকড়া। আমরা না গেলেও ওখান থেকে ঈশিতাকে বা ওর মোবাইল উদ্ধারের অনেক উপায়ই আছে। কোনো সাপ, বাঘ, ভাল্লুকি আমাদেরকে আটকাতে পারবে না। স্যার ম্যানেজার সাহেবকে পাওয়া যাচ্ছে না, রেস্টুরেন্টের ভিতরেও নেই, গেট দিয়েও বের হয়নি। একরাম সাহেবের মেজাজ ক্রমশই চড়ে যাচ্ছে। সবাইকে সন্দেহ হচ্ছে তার, আর সবাইকে জেলে ঢুকিয়ে দিতে মন চাইছে প্রত্যেকের কেয়ারলেসনেসের জন্য। এত বড় একটা রিসোর্ট বানিয়ে রেখেছে, অথচ জেনারেটরের ঠিক নেই। দিব্যি মাসের পর মাস মোটা অঙ্কের টাকা কামিয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক সার্ভিসের জায়গায় সবচেয়ে বেশি দুর্বল। 70-80 একর জায়গার উপর একটা রিসোর্ট, অথচ মাত্র 2টা সিসিটিভি ক্যামেরা। এরা ব্যবসা করে লাইসেন্স পায় কোথা থেকে? এদিকে সব গেস্ট আর স্টাফদের জিজ্ঞাসাবাদ করেও কোনো কিছুই জানা যায়নি, কোথাও কোনো ক্লু মিলছে না। একরাম সাহেবের ডান হাত সালাম খুব নিখুঁত কাজ করে, সে পুরো রিসোর্টে কোনো ধরনের আলামত খুঁজে পায়নি। এখন কে জানে ওই জঙ্গলের মধ্যে কি অপেক্ষা করছে সবার জন্য? শুধু কি ঈশিতার মোবাইল? না, ঈশিতাও। ওই জঙ্গলের মধ্যে কোনো মানুষ কিছু করতে পারুক চাই না পারুক, সাপের ছবল থেকে নিস্তার পাবে না ঈশিতা। ঢাকা থেকে প্রথম একটা ড্রোন আনা হয়েছিল, সেই ড্রোনের মাধ্যমেই একটা ডেড বডির অস্তিত্ব পাওয়া গেল সেই গভীর জঙ্গলের ভেতর থেকে। তারপর বিশেষ কস্টিউম পরিয়ে 2জন এক্সপার্টকে পাঠানো হলো ভেতরে। একরাম সাহেবের ভাবনা মিলেও গেল। মোবাইলের পাশ থেকে উদ্ধার করা হলো সাপের বিষে নীল হয়ে যাওয়া ঈশিতার লাশ। হ্যাঁ, ঈশিতার কল লিস্টে 2 দিন আগে ইফতির নাম্বারে কল গিয়েছে। আপনি কি সেটা জানেন? না স্যার, আমি জানতাম না। তবে ও কিছু একটা করার চেষ্টা করছিল, সেটা একটু বুঝতে পারছিলাম। কিছু একটা বলতে? ঈশিতা আর ইফতির যত ছবি আছে সেগুলো ইফতির হবু বউয়ের ফ্যামিলিকে পাঠিয়ে দিতে চাচ্ছিল। ও মনে প্রাণে চাচ্ছিল প্রতিশোধ নিতে। আমি জানি না, হয়তো সেই কারণেই ঈশিতা ইফতিকে ফোন করেছিল। আপনি এই কথা আগে বলেননি কেন? না মানে স্যার, ও সত্যি এরকম কিছু করেছে তা তো আমি জানতাম না। ও ইফতিকে ফোন করলেও আমার অ্যাবসেন্সে করেছে। তবে আমি ওকে বারবার বলছিলাম এসব থেকে দূরে থাকতে, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছিল না। ও প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু আপনি শিওর হচ্ছেন কিভাবে যে ব্ল্যাকমেল করার জন্য ঈশিতা ইফতিকে ফোন দিয়েছিল? কারণ আমি ঈশিতাকে খুব ভালোভাবে চিনি, জানি ও কি করতে পারে সেই সম্পর্কে আমি অন্যদের থেকে অনেক বেশি আন্দাজ করতে পারি। তাহলে নায়লা, আপনি বলুন তো, আপনার এত প্রিয় বান্ধবীর ডেড বডি ওই জঙ্গলের মধ্যে গেল কি করে? সেটা আমি কি করে জানবো? জানলে কি আমি ঈশিতাকে ঘর থেকে বের হতে দিতাম? আপনি কি করতেন কি করতেন না তা তো জানি না, তবে আপনি যে অনেক কিছু জানেন কিন্তু আমাদেরকে জানাচ্ছেন না, সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছি। আপনাকেও আপনার ফ্রেন্ডের মার্ডার কেসে সন্দেহভাজনের তালিকা রাখতে বাধ্য হচ্ছি। কি? আমি ঈশিতাকে খুন করব কেন? মোটিভটা কি? দেখুন, আপনি অকারণে আমাকে সন্দেহ করছেন। এত দূর পর্যন্ত যখন আসতে পেরেছি তখন মোটিভও পেয়ে যাব খুব শীঘ্রই। ইফতির নাম্বারটা আমাকে দিন। থানায় ফিরে আসেন একরাম সাহেব। তার মন বলছে ইফতি এই ঘটনার সাথে জড়িত,
কিন্তু ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গেছে। আরো আগে ওকে ধরা উচিত ছিল। এইটুকুর জন্য না আবার হাত থেকে ফসকে যায়। থানায় পৌঁছেই ফোন চলে যায় ইফতির কাছে। হ্যালো, আমি হরিদাসপুর থানার এসআই একরাম হোসেন বলছি। আপনি কি ইফতি? হ্যাঁ আমি ইফতি। কি হয়েছে অফিসার? এই এলাকার একটি রিসোর্টে আপনার প্রাক্তন প্রেমিকা ঈশিতার লাশ পাওয়া গেছে। ঈশিতাকে চিনতে পারছেন তো? হ্যাঁ, মানে মার্ডার মানে কিভাবে? পোস্টমর্টেম রিপোর্ট বলছে সাপের বিষের কারণে মৃত্যু হয়েছে, কিন্তু শরীরে বেশ কিছু ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে, যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি একটি মার্ডার কেস। ও মাই গড। এর ঠিক 2 দিন আগে ঈশিতা আপনাকে ফোন করেছিল। কেন? ও ফোন করে আমাকে ব্ল্যাকমেল করছিল। ও ফোন করে ব্ল্যাকমেল করছিল? কি বলে ব্ল্যাকমেল করছিল? বলছিল আমার ওর যত ছবি আর ভিডিও আছে সেগুলো আমার ফিয়ন্সিকে পাঠিয়ে দিবে। আর তাই আপনি ওকে খুন করেন? না না, আমি কেন ওকে খুন করব? আপনি কি জানতেন ঈশিতা এখানে বেড়াতে এসেছে? সত্যি করে বলুন তো। হ্যাঁ আমি জানতাম, ও আমাকে বলেছিল। আপনি গতকাল রাতে কোথায় ছিলেন যখন ঈশিতা মিসিং হয়? আমি বাসাতে ছিলাম। আপনি বাসাতে ছিলেন না ইফতি সাহেব। না মানে সত্যি আমি বাসাতেই ছিলাম। আপনি যত দ্রুত সম্ভব হরিদাসপুর থানায় চলে আসুন। পালানোর চেষ্টা করবেন না, তাতে খুব একটা লাভ হবে না। বুঝতে পেরেছেন আমার কথা? না না, আমি পালাবো কেন? আমি এক্ষুনি রওনা দিচ্ছি। 2.5-3 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। একরাম সাহেব খুব ভালোভাবে বুঝেছেন যে ইফতি ক্রাইম টাইমে বাড়িতে ছিল না। তার মানে ইফতির এই মার্ডারে ইনভলভ থাকার চান্স অনেকখানি। গলা শুনে যথেষ্টই ভীতু প্রকৃতির মনে হয়েছে তাকে। 2 ঘা পড়লেই সব বের করে দেবে। একটা মেয়ের জীবন নষ্ট করে বিয়ে করবার শখ ঘোচাতে চেয়েছিল সে। এসে তার ব্ল্যাকমেলিং এর ভয়ে রিসর্ট পর্যন্ত এসে খুন করে পালিয়ে গেল, অথচ একটা জনমানবও টের পেল না। কিভাবে সম্ভব? ওকে জানতো ঠিক এই সময়টাতে নিয়ম করে লোডশেডিং হয়। আসুক আগে, কিভাবে কথা বের করতে হয় খুব ভালো করে জানা আছে একরাম সাহেবের। স্যার স্যার আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না স্যার। ওই রাতে আপনি কোথায় ছিলেন বলুন পরিষ্কার করে। স্যার বিশ্বাস করুন, এই মার্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, একদমই কোনো সম্পর্ক নেই। যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দেন। স্যার ঈশিতাই তো আমাকে ব্ল্যাকমেল করছিল, ওরই তো শাস্তি হওয়া উচিত। আপনি আমাকে কেন? ওই দিন রাতে আপনি কোথায় ছিলেন? স্যার স্যার এই প্রশ্ন আমাকে করবেন না, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না স্যার। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। স্যার বলছি স্যার, কিন্তু স্যার প্লিজ এই কথাটা বাইরে লিক করবেন না প্লিজ স্যার। আগে মুখ তো খোল, তারপর দেখছি। স্যার ওই দিন রাতে আমি অ্যাকোয়া পাবে ছিলাম। ওখান থেকে একটা মেয়েকে নিয়ে আমি পাশের একটা হোটেলে উঠি। হোটেলটার নাম গ্রে ক্যাসেল। সেদিন রাতে আমি ওখানেই ছিলাম। আমার ফ্যামিলির মান-ইজ্জতের ব্যাপার স্যার। সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে। এই কথা জানাজানি হয়ে গেলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, আমার বিয়েও ভেঙে যাবে। স্যার আপনি না হয় ওই পা আবার হোটেলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি সত্যি বলছি স্যার, আমাকে যাচাই করে আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার। এই কেস সলভ না হওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই আপনার। আর কয়দিন পর বিয়ে করবি, এখনো তোর পুলক কমেনি। তোর 1-2টা হাড় না ভেঙে তো তোকে আমি ছাড়বই না, তুই যত বড়ই বাপের বেটা হোস না কেন। কুয়াশা FM 89.2 From morning. Good morning, Bangladesh. Last night I dreamt of San Pedro. Wake me up before you go. Don't leave me hanging on like a yo-yo. Hit hot. আহারে কোথায় পাবো তাহার? লাঞ্ছনে সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল সোনার ময়না, কাছে আয় না। Speed breaker. This is my heartbeat song and I'm gonna play it
স্টুডিও লাইভ। Hangover with Lincoln. The HK Show Hot Box. It's ABC Radio on air 24/7. তারারাম পাম কুয়াশা প্রেম রোগ মেন্টোস বাতি জ্বালাও। হ্যালো 8920 যা বলিব সত্য বলিব। ডর ABC is always with you wherever you go to cheer you up, make you feel alive. Listen ABC Radio live through the app and download the app from Google Play Store right now. ডানে মোড় নিয়ে পাবে প্রথমবারই দোতলায় ব্যালকনি তমা সুন্দরী পাও 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 লাভের বই তন্ময় বুকে বড় জ্বালা প্রাণ আপ তখনই আনি গিফটের মেলা চুমুকেই তন্ময় গিফট ভরি ভরি তার মনে প্রেম দিল হামাগুড়ি চুমুকেই টি-শার্ট পেয়ে ছোট ভাই খুশি মোবাইল পেয়ে প্রেম হলো মুশি মুশি চুমুকেই চুমুকেই পায় থাইল্যান্ড ট্রিপ লাভিং থাইল্যান্ড হলো দেখো লাভিং থাইল্যান্ড হলো দেখো ডিপ 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 প্রাণ আপের বোতলের লেভেল স্ক্র্যাচ করলেই অসংখ্য পুরস্কার, টি-শার্ট, মোবাইল, এলইডি টিভি থেকে শুরু করে থাইল্যান্ড ট্রিপ। ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি। মাজেদ বলেছিল মাসে 10,000 টাকা ইনভেস্ট করলেই 5 বছরে অ্যাপার্টমেন্ট। 12টি বছর কাটলো একটা ইটও পেলাম না। বন্ধু বলেছিল বিদেশ থেকে ল্যাপটপ আনবো তোর জন্য। 7 বছরে কত এলো গেল, ল্যাপটপ আর এলো না। যারা কথা রাখেনি তাদের ভুলে যান। রয়্যাল টাইগার খান বোতলের ক্যাপ খুলে জিতে নিন কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, মোটরসাইকেল, বাইসাইকেল সহ নিশ্চিত সব উপহার। চুমুক দিন আর পাঙ্কা হয়ে যান। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ। ডানে মোড় নিয়ে পাবে প্রথমবারই দোতলায় ব্যালকনি তমা সুন্দরী পাও 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 লাভের বই তন্ময় বুকে বড় জ্বালা প্রাণ আপ তখনই আনি গিফটের মেলা চুমুকেই তন্ময় গিফট ভরি ভরি তার মনে প্রেম দিল হামাগুড়ি চুমুকেই টি-শার্ট পেয়ে ছোট ভাই খুশি মোবাইল পেয়ে প্রেম হলো মুশি মুশি চুমুকেই চুমুকেই পায় থাইল্যান্ড ট্রিপ লাভিং থাইল্যান্ড হলো দেখো লাভিং থাইল্যান্ড হলো দেখো ডিপ 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 প্রাণ আপের বোতলের লেভেল স্ক্র্যাচ করলেই অসংখ্য পুরস্কার, টি-শার্ট, মোবাইল, এলইডি টিভি থেকে শুরু করে থাইল্যান্ড ট্রিপ। আমরা সবাই আছি জীবনের কাছে কাছে সুন্দর আগামীটা গড়বে মনে রেখো Royal Tiger drink, recharge yourself. শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। নতুন কানেকশন কেউ শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। মাশরাফি বিন মুর্তজা একজন দুর্দান্ত ক্রিকেটার এবং সফল ক্যাপ্টেনের নাম। নিজের সেরা পারফরমেন্স বের করে আনতে সবসময় নিজেকে পুশ করেন শেষ সীমানা পর্যন্ত, আর সেজন্য নিরাপদ খাবার পানির ক্ষেত্রেও তিনি কখনো কম্প্রোমাইজ করেন না। তাই মাশরাফি বেছে নিয়েছেন রিভার্স অসমোসিস প্রক্রিয়া সহ 13টি স্তরে বিশুদ্ধকৃত সম্পূর্ণ নিরাপদ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। এক বোতল প্রাণ শক্তি। মাথায় আমি তেল দিয়ে দিতাম, মাথা চিরুনি দিয়ে আশ্রয় সুন্দর করে বাইনা দিতাম। আমি মা তুমি সে আমি তোমার নখ কেটে দিই, হাতের নখ, পায়ের নখ সব আমি কেটে দিতাম। চোখটা মিলা আমার দিকে এরকম চায়, কিছু কইতে পারে না। তুমি এরকম করতেছো কি হয়েছে তোমার? ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে মুন্নার জীবনের গল্প শুনবেন আগামীকাল বুধবার রাত 12টায় আরজে কিবরিয়ার সাথে শুধুই এবিসি রেডিওতে। কুয়াশা। ইকরাম সাহেব ইনভেস্টিগেশন শুরু করবার পর
অদ্ভুত সমস্ত জিনিসের সম্মুখীন হতে হয়েছে তাকে। সে কোনো ক্লুই পাচ্ছে না যে একটা আস্ত মেয়ে কোথায় হারিয়ে গেল। এবং খোঁজ নিয়ে দেখা গেল যে সেদিন যখন ঈশিতা ফোন করেছিল ম্যানেজারকে যে পরের দিন তারা ঢাকা ফিরতে চায় একটি রেন্টে কারের জন্য, এবং ম্যানেজার বলেছিল যে পরের দিন একটা ধর্মঘট আছে, যাওয়া যাবে না। পরে যখন খোঁজ নিয়ে দেখা যায় যে সেদিন কোনো ধর্মঘটই ছিল না, কিন্তু কাকে ফোন করেছিল তাহলে ঈশিতা? এবং আরো ইনভেস্টিগেশন করে দেখা যায় যে সেই রিসোর্টে যে সিসি ক্যামেরা আছে, যে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, সেখানে মাত্র 2টো সিসি ক্যামেরা, যেটা যথেষ্ট নয়। এবং বেশ ম্যানেজমেন্টের এবং সেই রিসোর্টের ম্যানেজমেন্টের বেশ ঘাপলা আছে। পরে যখন সিসি ক্যামেরা চেক করা হলো এবং দেখা গেল সিসি ক্যামেরার ফুটেজে এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না যে কোনো মানুষ আছে কি নেই। এবং জানা গেল যে সেখানে ইলেকট্রিসিটি ছিল না এবং জেনারেটরে তেল ছিল না, সেই কারণে জেনারেটরও চালু করা হয়নি এবং মোমবাতির ঘরে পৌঁছানো হয়নি, কারণ অত রাতে সেরকম লোকও ছিল না। অদ্ভুত ব্যাপার। ইন্সপেক্টর একরাম বেশ বিরক্ত হয়ে গেছেন ইনভেস্টিগেশন করতে করতে, এবং অবশেষে সে ইফতিকে খবর দিয়ে আনলো। ইফতিকে, কারণ তার সন্দেহ তালিকায় ইফতি ছিল, অর্থাৎ ঈশিতার এক্স বয়ফ্রেন্ড। এবং ইফতিকে মারধর করবার পর যেটা জানা গেল যে সেদিন ইফতি আসলেই বাড়িতে ছিল না, কিন্তু ইফতি বলছে সে বাড়িতে ছিল না ঠিকই, কিন্তু সে একটি অন্য জায়গায় ছিল, একটি পাবে গিয়েছিল এবং সেখান থেকে পাশের একটি হোটেলে সে একটি মেয়েকে নিয়ে সেখানে রাত যাপন করে, এবং সেটা সে জানাতে চাইছিল না বলে এতক্ষণ ধরে বলেনি যে বিষয়টা কি। এটা শুনে ইকরাম সাহেব আরো ক্ষেপে যান এবং সে শেষ পর্যন্ত বলে যে তাকে আটকে তো রাখবেই, এই কেস সলভ না হওয়া পর্যন্ত তার কোনো ছাড়াছাড়ি নেই। আমরা এখন দেখবো যে আসলে কি ইফতি ভয় মিথ্যে কথা বলছে নাকি মার খেয়ে সে আসলে সত্যি কথা বলে দিয়েছে। সবাই জানবো আমরা কুয়াশার শেষ পর্ব থেকে। আসুন তাহলে শুনি আজকের কুয়াশার শেষ পর্ব, যেখান থেকে আমরা জানতে পারবো যে ঈশিতাকে আসলে কে খুন করেছে। আপনি আছেন কুয়াশা, সঙ্গে আছি আমি শারমিন, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশা। ঢাকায় সেই পাব আর হোটেলে খোঁজ করে দেখা গেল আসলে ইফতি ওখানে ছিল। এমনকি যে প্রস্টিটিউটটার সাথে ছিল তাকেও ধরে এনে আড়াল থেকে দেখিয়ে নিশ্চিত করা হয়েছে যে ইফতি তার সাথেই ছিল। তাহলে তো ইফতি মার্ডারের সাথে ইনভলভ না, তাহলে কে সে তাকে খুন করলো? এদিকে ম্যানেজারকেও পাওয়া যাচ্ছে না, আগের রহস্যগুলোরই সমাধান করা যাচ্ছে না, উল্টো একটার পর আরেকটা রহস্য বেড়েই চলেছে। এদিকে নাইলাও একই রকম ভাবে চিন্তিত, একই সাথে ওর ভীষণ কষ্ট হচ্ছে। দিন রাতে সবসময় সঙ্গীটাকে এভাবে মরে যেতে হলো। হঠাৎ নিজের মনে চমকে উঠল নাইলা। নিখোঁজ হবার আগের রাতে ল্যাপটপে কি যেন একটা লুকোচ্ছিল ঈশিতা। আচ্ছা কি ছিল সেটা? ল্যাপটপ খুলে খানিকক্ষণ ঘাটাঘাটির পর ডেস্কটপে রাখা একটা ফোল্ডার খুলতেই কিছু পরিচিত মুখ ভেসে উঠল, আর কিসের যেন একটা আশা জেগে উঠল নাইলার মনে। এবার হয়তো ধরা পড়বে ঈশিতার খুনি। ফোনটা হাতে নিয়ে কল দিল এসআই ইকরামকে। হ্যালো ইকরাম স্যার। হ্যাঁ নাইলা বলেন। স্যার আপনি এক্ষুনি একটু রিসোর্টে আসতে পারবেন? কেন, কি হয়েছে? স্যার আমি ফোনে বলতে পারবো না, তবে আমি কিছু জিনিস আপনাকে দেখাতে চাই। প্লিজ আপনি জলদি আসুন। আচ্ছা আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। ড্রাইভারকে একটু ব্রেক দেয়া হয়েছে, তাই এসে একরাম নিজে গাড়ি চালিয়ে ছুটে আসেন চড়ুই ভাতি রিসোর্টে। কি এমন জিনিস দেখাতে চায় নাইলা তাকে? স্যার এটা না ঈশিতার ল্যাপটপ। ও মিসিং হবার ঘন্টাখানেক আগেই ল্যাপটপে কি যেন করছিল। আমি তখন ঘরে এসে ঢোকার সাথে সাথেই ও ল্যাপটপটা বন্ধ করে দেয়, বলে কি সব যেন ক্লু আর আইডিয়া পেয়েছে, আমাকে নাকি সারপ্রাইজ দেবে, তাই এখন দেখানো যাবে না। আমি ভেবেছিলাম হয়তো ইফতি সংক্রান্ত কোনো কিছু। আজ হঠাৎ আমার কেমন সন্দেহ হওয়ায় আমি ওর ল্যাপটপটা ওপেন করি। পাসওয়ার্ড আমি জানতাম, খুলে স্যার আমি এই সমস্ত জিনিস দেখতে পাই। ও মাই গড, এই কেসের ট্র্যাক তো পুরো অন্যদিকে ঘুরে গেল। এই লাইনে তো ভাবাই হয়নি। ওয়েল ডান মিস নাইলা, আপনার বান্ধবীর মতো আপনিও অনেক বড় ক্লু খুঁজে পেয়েছেন। সাথে সাথে ফোন দিয়ে একরাম সাহেব ডেকে নিলেন তার টিমকে, আর হাত করা পড়লো রিসোর্টের মালিক পল্লবের হাতে। কিন্তু কেন খুন করলো পল্লব ঈশিতাকে? আদৌ কি সেই খুনি?
দুইজন অপরিচিত মানুষের মধ্যে একজন কেন আরেকজনকে খুন করবে? বলুন এবার, কেন ঈশিতাকে খুন করেছিলেন? ঈশিতা এখানে আসার পর ঘুরতে ঘুরতে হঠাৎই আমার ল্যাবের কাছে চলে আসে। ওখানে দিনের বেলা সাপের বিষ দিয়ে ওষুধ বানানোর গবেষণা চলতো, আর রাতের বেলা নেশা জাতীয় ড্রাগ বানানো হতো সবার চোখের আড়ালে। আমার এক সায়েন্টিস্ট বন্ধু আছে, ও আর আমি এই ব্যবসার পার্টনার। এখানকার স্টাফরাও জানে না ওখানে কি কাজ হয়। ওদিকে সাপের ভয়ে কেউ যায় না, কিন্তু ঈশিতার মনে হয় অনেক সাহস। ও গিয়েছিল আর কিছু একটা আজ করতে পেরে ও সেই রাতের আগের রাতে ল্যাবের কাছে যায়। ও আড়াল থেকে বেশ কিছু ছবিও তুলে নিয়ে আসে। ওই রাতে আমার কেমন যেন সন্দেহ হয়। ও যখন ফিরে যাচ্ছিল তখন আমি ওকে পেছন থেকে দেখে ফেলি, কিন্তু ও আমাকে দেখতে পাইনি। তখনই ডিসাইড করি ওকে আগে এখানে আটকে ফেলতে হবে, তারপর এখানে ওকে শেষ করে ফেলতে হবে। তাই তখন ধর্মঘটের নাটক সাজাই। রিসেপশনের টেলিফোন লাইন আমার রুমের সাথে এক্সচেঞ্জ করে আমি ওকে ধর্মঘটের কথা জানাই। আমি জানতাম ওই রাতে ও রিসেপশনে ফোন দিবে গাড়ির কথা বলার জন্য, আর আমি এটাও জানতাম প্রতি রাতের মতো সেই রাতেও ইলেকট্রিসিটি চলে যাবে। ইচ্ছে করেই অনেক আগেই আমি তেলের ড্রামটা ফুটো করে দেই যাতে জেনারেটর না চলতে পারে। ওর পায়ের আওয়াজ পেয়ে আমি খুব ধীরে ধীরে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে দেখি ও আমাদের ছবি তুলছে। আমার ল্যাব থেকে অন্য অনেক ড্রাগস যেমন ফেন্সিডিল, ইয়াবা, এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। সেদিন আমাদের কিছু মালের চালান আসে। ঈশিতা এরই মধ্যে সেগুলোর ছবি তুলে ফেলে, তাই আমার আর কিছু করার থাকে না। ওর শরীরে প্রথমে সিরিঞ্জ দিয়ে সাপের বিষ পুশ করি, তারপর কাঁটাতারের বেড়া ফাঁক করে আমাদের বিশেষ কস্টিউম পরে ওকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। ওর ফোনের পাসওয়ার্ড তো জানা ছিল না, তাই মেমোরি কার্ডটা বের করে ফোনটা ভেঙে ফেলি। পরে মেমোরি কার্ডে শুধু ওই দিনের ছবিগুলো পাই। আগের দিনও যে ও ছবি তুলেছিল সেটা জানতাম না। ও ব্যাকআপ রেখেছে জানলে ওর ল্যাপটপটাকেও সাইজ করে দিতাম। সবই তো বুঝলাম, কিন্তু আপনাদের ম্যানেজারকে কোথায় লুকিয়ে রেখেছেন? জলদি জলদি বলে ফেলুন। স্যার, ম্যানেজারই আমার সায়েন্টিস্ট বন্ধু জাকির। ও একটু গাধা টাইপের। ও নিজেও ফেসে যেত আর আমাকেও ফাঁসিয়ে দিত। তাই বলে ওর রুমের পেছনে বাউন্ডারি ওয়াল পার করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওকে ওখানেই পাবেন। একদিন না একদিন ধরা তো আপনাকে পড়তেই হলো। মাঝখান থেকে একটা মেয়ের জীবন কেড়ে নিলেন, ভদ্রলোকের বেশে নাটক করে বেড়ান। আপনার কপালে বহুত খারাপই আছে। খুন আর মাদক ব্যবসার সাথে সরাসরি যোগাযোগ থাকার অভিযোগে পল্লব আর ম্যানেজারকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এদিকে ঈশিতার মৃত্যুর পূর্ববর্তী শেষ ইচ্ছাটা কিন্তু ঠিকই পূর্ণ হয়েছে। ইফতির সাথে অরিনের বিয়ে ভেঙে দিয়েছে অরিনের বাবা মা, আর নিজের এই চরিত্রের গুণে কোথাও মুখ দেখানোর উপায় নেই আর ইফতির। ঈশিতা মরে গিয়ে এই সুখটুকু পাচ্ছে ভেবেই শান্তি খোঁজার চেষ্টা করছে নাইলা। একটু দেরিতে হলেও ঈশিতার এই শেষ ইচ্ছাটা তো পূরণ হলো। কুয়াশা। শেষ হয়ে গেল কুয়াশা এবং অবশেষে জট খুলল ঈশিতার মার্ডারের। এবং আজকের কাহিনীর নাম ছিল উইকেন্ড। লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন। নাইলার চরিত্রে অভিনয় করেছেন তানজিলা, ঈশিতার চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, এসআই ইকরামের চরিত্রে ছিলেন উপল, পল্লবের চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়, রিসোর্ট ম্যানেজারের চরিত্রে ছিলেন শাহরিয়ার, ইফতির চরিত্রে অভিনয় করেছেন শান্ত এবং কনস্টেবল হয়েছেন মনির। জানিয়ে দিলাম কুয়াশার সব কলাকুশলীদের নাম। আর এখন সময় হয়ে গেছে বিদায় নেবার। আগামী পর্বে আরো নতুন গল্প নিয়ে আসবার প্রতিশ্রুতি নিয়ে আজকে বিদায় নিচ্ছি। কুয়াশা থেকে আমি শারমিন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। কুয়াশা।